হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা তোমার ইন্টিগ্রেশনের লেকচার 16 স্টার্ট করতেছি। তো আমরা অলরেডি তোমার হচ্ছে ভাই আংশিক ভগ্নাংশ স্টার্ট করছিলাম এবং আংশিক ভগ্নাংশে আমরা কয়েকটা ম্যাথ করছিলাম। আজকে আমরা চেষ্টা করব তোমার হচ্ছে ভাই আংশিক ভগ্নাংশে কয়েকটা ম্যাথ করার জন্য এবং এরপর হচ্ছে আমরা নতুন টাইপে স্টার্ট করার চেষ্টা করব। তো আজকে লেকচার দেখার আগে কিন্তু তোমার অবশ্যই আগের 1-2টা লেকচার দেখে আসতে হবে। আজকে লেকচার শুরু করার আগে ভাই, এটা হচ্ছে আমাদের মেইন ফেসবুক গ্রুপ। তুমি যদি এখানে জয়েন দেওয়া না থাকো তাহলে তুমি এখানে জয়েন দিতে পারো। ওকে, তাহলে চলো আজকে হচ্ছে আমরা কিছু আংশিক ভগ্নাংশ রিলেটেড ম্যাথ দিয়ে স্টার্ট করি। প্রথমে চলো আমরা এই প্রথম ম্যাথটা দিয়ে স্টার্ট করি। আসো তাহলে একটা কাজ করে আমরা এই ম্যাথটাকে আমরা একটু করে কপি করি। আমরা চলো এটাকে এখানে নিচে নিয়ে আসি, কেমন? তাহলে চলো আমরা আগে ফার্স্টে এই ম্যাথটা সলভ করে দিই। ওকে, এই ম্যাথটা আমরা চলো সলভ করি। আসো, তো এটা খুবই ইজি একটা ম্যাথ। এটা যদি আমরা সলিউশন করতে চাই, কেন ইজি ম্যাথ বলতেছি ভাই? কারণ দেখো উপরে কজ এক্স আছে, নিচে সাইন এক্স আছে। তাহলে নিচে তুমি যদি কোনো কারণে সাইন এক্সটাকে যদি জেড ধরে নাও, তাহলে তোমার কী হয়ে যাবে এখানে ভাই? এই যে কজ এক্সটা চলে আসবে ডিফারেন্সিয়েশন করলে, রাইট? তাহলে এখানে আমরা চলো লিখে আসো যে ধরি আমার সাইন এক্সটা হচ্ছে যে জেড। তাহলে আমি যদি সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করি তাহলে কজ এক্স ডিএক্স পাবো। তাহলে এটা হবে তোমার এখানে ডিজেড। এগুলো আমরা সবাই জানি। তাহলে এখানে আমরা কি লিখে দিতে পারবো? উপর হচ্ছে জাস্ট আমরা কজ এক্স ডিএক্স ছিল। আচ্ছা, একটা জিনিস এখানে যেটা হয়েছে, আমি ডিএক্স এখানে দুইবার দিয়ে ফেলছি। সো একটা কাজ করি, আসো আগে এই ডিএক্সটাকে চলো আমরা মুছে দিই তাহলে, অথবা আমরা এই ডিএক্সটাকে মুছে দিই। আমরা এরপর তাহলে চলো এটাকে কাট করে নিচে নামাই। সরি ভাই, এটা আমি খেয়াল করি নাই। ওকে, হ্যাঁ, এবার আসো আমরা সলভ করি। ওকে, তাহলে এখানে দেখো আমরা কজ এক্স ডিএক্স যেটা আছে সেটাকে আমরা কিন্তু সরাসরি চাইলে ডিজেড লিখতে পারি, আর সাইন এক্সকে আমরা জেড ধরে নিয়েছি। তাহলে এখানে জেড মাইনাস 1। তাহলে এখানে আমরা এই যে কজ এক্স ডিএক্সটাকে আমরা ডিজেড লিখছি, আর সাইন এক্সের জায়গায় আমরা জেড বসাই দিচ্ছি, কেমন? এবার তো অঙ্কটা সহজ। এবার তুমি কি করবা? যা সিম্পল তোমার এখানে আংশিক ভগ্নাংশের প্রয়োগ করবা, রাইট? আংশিক ভগ্নাংশ প্রয়োগ করলে এখানে কি আসবে? এখানে আসবে তোমার হচ্ছে যে ভাই, আমরা কিন্তু চাইলে এটাকে লিখতে পারি। আমরা এখানে লিখবো যে এখানে এই ডিজেড ছাড়া এখানে কি আছে? 1/z আর z মাইনাস 1, দুইটা উৎপাদক আছে এখানে, কেমন? তাহলে এটা এগুলো আমরা কি লিখতে পারি? দেখো নিচে কিন্তু এই যে উপরে z এর পাওয়ার কত? 0, কারণ z নাই এখানে। আর নিচে কিন্তু z এর সর্বোচ্চ পাওয়ার 2, তাহলে নিচের পাওয়ার বেশি না। তাহলে জিনিসটাকে আমরা কীভাবে লিখতে পারি? তাহলে আমরা কিন্তু চাইলে লিখতে পারি এখানে z হবে এখানে a/z প্লাস এখানে চাইলে আমরা লিখতে পারি b/z মাইনাস 1। আমি কিন্তু চাইলেই নিচে যেহেতু কোনো স্কোয়ার কিচ্ছু নাই, আমার নিচে হচ্ছে z এর পাওয়ার বেশি, আর আমি কিন্তু চাইলে এখানে ইজিলি থামস রুলটা অ্যাপ্লাই করতে পারি, কেমন? থামস রুল অ্যাপ্লাই করে আমরা সরাসরি এ এবং বি এর মানটা বের করে ফেলতে পারি। কীভাবে? দেখো থামস রুল অ্যাপ্লাই করে কীভাবে দেখো তো, এই উৎপাদকটা কখন 0 হবে? যেহেতু শুধুমাত্র এখানে z আছে, তাহলে যদি তুমি z এর জায়গায় যদি 0 বসাও, তাহলেই কিন্তু এই উৎপাদকটা 0 হবে, কেমন? কারণ যেমন দেখো এখানে এই উৎপাদকটা কখন 0 হবে? যদি তুমি z এর জায়গায় 1 বসাও, কারণ 1 - 1 = 0। কিন্তু এখানে z তো একটা ইন্ডিভিজুয়াল উৎপাদক। এই উৎপাদকটা কখন 0 হবে? যখন তুমি z এর জায়গায় 0 বসাবা। তাহলে এইটা বাদে, মানে তুমি যখন এখানে অ্যাড বের করবা, তখন এইটা বাদে বাকি যেসব জায়গায় z আছে সেসব জায়গায় তুমি 0 বসাই দাও। এটাই তো তোমার থামস রুল। তাহলে 0 বসালে কি আসবে? এখানে দেখো তো, এইটা বাদে বাকি যে জায়গায় z আছে এখানে যদি 0 বসাই দাও, তাহলে 1/-1, আলটিমেটলি এটা কত হয়ে যাবে? এখানে -1 হয়ে যাবে। কারণ 1কে যদি আমি -1 দিয়ে ভাগ করি, আমার এখানে -1 থাকে, কেমন? আবার তুমি বিটা কীভাবে ব্যয় করবা? এই যে দেখো তো সেকেন্ড বি এর নিচে কি আছে? z মাইনাস 1। তাহলে এইটা কখন 0 হবে? যখন তুমি z এর জায়গায় 1 বসাবা। তাহলে এইটা বাদে বাকি সব জায়গায় z এর জায়গায় তুমি 1 বসাই দাও। তাহলে এখানে যদি 1 বসাই দাও, তাহলে 1/1 তোমার এখানে কত থাকবে? 1 থাকবে। তাহলে বি এর মান তোমার এখানে কত আসবে বলো তো ভাই? 1 আসবে, কেমন? তো এই জিনিসটাকে আমরা এখানে উৎপাদক ভেঙে ফেলছি। তাহলে এই জিনিসটা এগুলো কিন্তু আমরা চাইলে এটা লিখতে পারি। তাহলে এটার জায়গায় তাহলে আমরা এখন কী করতে পারি? দেখো এই ইন্টিগ্রেশনটার জায়গায় ইন্টিগ্রেশন অফ আমি কিন্তু চাইলে এখানে লিখতে পারি -1/z প্লাস 1/z মাইনাস 1। 1/, এখানে আমরা লিখতে পারি চাইলে z মাইনাস 1, আর এখানে আছে তোমার হচ্ছে ভাই ডিজেড, কেমন? তাহলে এই জিনিসটা লেখা যায় না? দেখো এই যে 1/z মাইনাস 1, এটা ইকুয়াল টু আমরা এটা পাইছি। তাহলে এইটার জায়গায় আমরা এখানে এটার জায়গায় এটা বসাই দিছি, আর এখানে ডিজেডটাকে বাইরে নিয়ে আসছি, কেমন? আশা করি তোমরা অঙ্কটা এখানে সবাই বুঝতে পারছো। এবার তো সহজ, এটার আনসার তো আমরা সবাই জানি। 1/z কে ইন্টিগ্রেশন করলে কত হয়? ln z হয়। তাহলে একটা মাইনাস আছে, তাহলে এখানে কত আসবে? মাইনাস ln অফ মডুলাস z আসবে, ln অফ মডুলাস z আসবে, প্লাস 1/z মাইনাস 1। এটাকে এই ইন্টিগ্রেশন করলে কত আসবে? ln অফ মডুলাস z মাইনাস 1 আসবে, কেমন? কারণ নিচেরটাকে তুমি f(x) ধরে দেখো, এটাকে ডিফারেন্সিয়েশন করো, এটা পাচ্ছ। ওকে, এগুলো তো আমরা সবাই জানি, বেসিক রুলস ছিল, এই জন্য আমি আর এত ভালোভাবে ব্যাখ্যা করতেছি না। এগুলো আমি আশা করি তোমরা এগুলো সবাই অলরেডি 15টা লেকচার আমরা তো করছি, এগুলোর মধ্যে শিখে যাওয়ার কথা।
তাহলে আমরা এখানে জেডের জায়গায় জেডের মানটা বসাই দিই। তাহলে লনে সাইন এক্স প্লাস লন অফ সাইন এক্স মাইনাস 1 মডুলাস দিয়ে দাও প্লাস সি। সো এটা যেটা পাইছো ভাই, এই কমপ্লিটলি এটা হচ্ছে তোমার আনসার। এই কমপ্লিটলি আমরা যেটা পাইছি এখানে, এটা হচ্ছে আমাদের এখানে আনসার। কেমন? সো এটা হচ্ছে আমার এখানে আনসার। সো চলো এই জিনিসটাকে আমি এখানে লিখে দিই, এটা হচ্ছে আমার এখানে আনসার। ওকে, তাহলে চলো আমরা এই অঙ্কটা আমাদের শেষ। আমরা তাহলে চলো তোমার হচ্ছে ভাই নেক্সট অঙ্ক এটা স্টার্ট করি, আসো। কেমন? তাহলে এটা কাজ করে আমরা এটাকে নেক্সট পৃষ্ঠা নিয়ে যাই, আসো। এটাকে চলো আমরা এখানে কপি কাট করলাম। হ্যাঁ, তাহলে এখানে দেখো এখানে কি আছে, এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1 এক্স মাইনাস 2। এটা হচ্ছে আমাদের আগে আংশিক ভগ্নাংশে ভাঙতে হবে। এটাকে কীভাবে আংশিক ভগ্নাংশে ভাঙবো, এটা তো আমাদের জন্য খুবই সহজ আংশিক ভগ্নাংশে ভাঙাটা। আমরা কি করতে পারি এখানে দেখো তো, আমরা যেটা করতে পারি ফার্স্টে এখানে আমরা লিখবো সলিউশন। এখানে আংশিক ভগ্নাংশের জন্য কিন্তু আমি একটা সূত্র লিখে দিয়ে আসছি, এগুলো কিন্তু তোমাকে মনে রাখতেই হবে। ওকে, তাহলে এখানে দেখো এখানে এক্স প্লাস 1 আছে, আর তোমার এখানে আছে ভাই এক্স স্কোয়ার প্লাস 1 আছে, আবার তোমার এখানে আছে এক্স মাইনাস 2 আছে। কেমন? এখানে তোমার হচ্ছে এখানে এটাকে আমরা লিখবো। এখন দেখো তো উপরে এক্সের সর্বোচ্চ পাওয়ার কত, সেটা হচ্ছে 1। নিচে এক্সের সর্বোচ্চ পাওয়ার কিন্তু 3 হবে। কেন? কারণ এক্স স্কোয়ারকে যখন তুমি এক্স দিয়ে গুণ দিবা এক্স কিউব হবে, তাহলে নিচে এক্সের সর্বোচ্চ পাওয়ার 3, তাহলে নিচে কিন্তু পাওয়ার বেশি। তাহলে এই জিনিসটাকে আমরা কীভাবে ভাঙবো, আমরা যদি ফার্স্টে এখানে এক্স স্কোয়ার প্লাস 1 লিখি, আমরা যদি এখানে তোমার এক্স স্কোয়ার প্লাস 1 লিখি, আমরা যেটা জানি এটার জন্য কী লিখতে হয়, এক্স প্লাস বি আকারে লিখতে হয়, রাইট? এগুলো তোমরা পড়ে আসছি। আর এখানে তুমি যদি এক্স মাইনাস 2 লিখো, তাহলে এখানে সি লিখতে হবে। তাহলে এখান থেকে হচ্ছে আমাদের এবিসি এর মানটা আমরা এখান থেকে বের করতে হবে। কেমন? যেহেতু তোমার এখানে সি এর নিচে কোনো স্কোয়ার টেস্কোয়ার কিছু নাই, তাহলে সি এর মানটা তুমি থাম্বস রুল দিয়ে বের করতে পারবা, কিন্তু দরকার নেই, আমি তোমাকে তিনোটাই নর্মাল নিয়মে বের করে দেখাচ্ছি। কেমন? তাহলে আমরা এরপরে যেটা করতাম, আমরা উভয় পক্ষে এই জিনিসটা দিয়ে মাল্টিপ্লিকেশন করতাম। তাহলে আমরা এখানে যেটা পাবো এক্স প্লাস 1, এখানে যেটা আসবে আমাদের এক্স প্লাস বি, এখান থেকে যদি এইটা দিয়ে যদি আমি এটাকে গুণ করি তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 কাটা যাবে, তাহলে এখানে থাকবে তোমার এক্স মাইনাস 2 থাকবে, আর সি এখানে তোমার থাকবে এক্স স্কোয়ার প্লাস 1 থাকবে। কেমন? এই জিনিসটা তোমার এখানে থাকতেছে। ওকে ভাই, তারপর তুমি যদি এখানে বের করতে চাও, এখন তুমি ইজিলি চাইলে বের করে ফেলতে পারো সব কিছু। এটা আসলে আমরা এখানে কি করছি, উভয় পক্ষে এক্স স্কোয়ার প্লাস 1 এক্স মাইনাস 2 দ্বারা গুণ করে পাই। ওকে, গুণ করে পাই। আচ্ছা, তাহলে এখন আমরা কিভাবে এবিসি এর মান বের করতে পারি, আমরা যদি এক্স ইকুয়াল টু 2 বসাই দিই, তাহলে এই জিনিসটা কিন্তু পুরোটা 0 হয়ে যাবে। কেন? কারণ এখানে 2 বসালে এটা 0 হয়ে যাবে পুরোটা, তখন সি এর মানটা এখান থেকে বের হয়ে আসবে। কীভাবে দেখো, এক্স ইকুয়াল টু 2 বসিয়ে পাই, এক্স ইকুয়াল টু 2 বসিয়ে পাই। তুমি চাইলে এটাকে 1 নম্বর সমীকরণ নাম দিতে পারো। একটা কাজ করি, আসো আমরা এখানে এটাকে আমরা এই পাশে একটু এই পাশে নিয়ে আসি, তারপর এটা হচ্ছে আমরা এখানে 1 নম্বর ইকুয়েশন নাম দিই। তখন আমরা এখানে লিখতে পারি 1 নং ইকুয়েশনে এক্স ইকুয়াল টু 2 বসিয়ে পাই। এখানে আমরা লিখতে পারি 1 নং ইকুয়েশনে এই এক্স ইকুয়াল টু 2 বসিয়ে পাই। কেমন? ইকুয়েশনে এক্স ইকুয়াল টু 2 বসিয়ে পাই। তাহলে এক্স ইকুয়াল টু 2 বসাও, তাহলে বাম পক্ষে কত পাবা, 2 প্লাস 1 পাবা, ডান পক্ষে যেটা 0 হয়ে যাবে ফার্স্টে, এখানে সি আছে, এটা 2 বসালে 2 স্কোয়ার প্লাস 1 হয়ে যাবে। তাহলে এখানে 3 থাকতেছে বাম পক্ষে, আর এখানে থাকতেছে সি 4 প্লাস 1 মানে তোমার এখানে 5 থাকতেছে। তাহলে সি এর মানটা কত চলে আসছে, এখানে 3/5 চলে আসছে। কেমন? সি এর মানটা কত চলে আসছে ভাই, 3/5 চলে আসছে। এরপরে তুমি এ আর বি এর মানটা কীভাবে বের করতে পারবা, খুবই সহজ। এ এর মান বি এবং বি এর মানটা বের করা কীভাবে জানো, তুমি যেটা করতে পারো, দেখো একটা জিনিস, আমি যদি এটাকে একটু করে যদি এক্সপান্ড করতাম তাহলে কী হতো, দেখো এখানে এক্স প্লাস 1 আছে, এখানে তুমি যদি এটাকে গুণফল করো তাহলে তুমি কী পাচ্ছ, এখানে এক্স স্কোয়ার পাচ্ছ, ফার্স্টে এক্স স্কোয়ার পাচ্ছ, মাইনাস 2ax পাচ্ছ, রাইট? মাইনাস 2ax, আর হচ্ছে ফার্স্ট আমি এক্স স্কোয়ার পাচ্ছি, প্লাস তুমি এখানে পাচ্ছ bx, মাইনাস তুমি এখানে পাচ্ছ 2b, এখানে পাচ্ছ সি এক্স স্কোয়ার প্লাস সি পাচ্ছ। আমি এক্সটেন্ড করে লিখছি আর কি। কেমন? তাহলে এটাকে আমরা 2 নম্বর সমীকরণ নাম দিতে পারি। এখন দেখো এ এর মানটা তুমি কীভাবে করবা, তুমি
উভয় পক্ষে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করো, তাহলে তুমি কিন্তু ইজিলি এ এর মানটা পেয়ে যাবা। কেমন? উভয় পক্ষে তুমি যদি এক্সের সহগ সমীকৃত করো, তুমি কিন্তু এ এর মানটা তোমার এখানে ভাই বের হয়ে আসবে। ওকে, তো চলো দেখাই তোমার এখানে এ এর মানটা কত আসবে তোমার এখানে। চলো আমরা করি আসো এটা। তাইলে আমরা যেটা লিখতে পারি এখানে, আমরা এখানে লিখতে পারি তোমার হচ্ছে যে ভাই 2 নং সমীকরণের উভয় পক্ষে 2 নং সমীকরণের উভয় পক্ষে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে পাই। এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে পাই। এখন একটা জিনিস দেখো তো ভাই, বাম পাশে কোনো এক্স স্কোয়ার আছে? নাই। তাহলে বাম পাশে এক্স স্কোয়ারের সহগ কত হবে? 0 হবে। ডান পাশে দেখো এক্স স্কোয়ারের একটা সহগ আছে এ, তাহলে ফার্স্ট এখানে আগে এ কে লিখো। এরপর এক্স স্কোয়ার কোথায় আছে দেখো তো, এখানে সি আছে এখানে, তাহলে তারপর তুমি এখানে প্লাস সি কে লিখো। কেমন? তাহলে এখানে তোমার এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এই দুইটা, এ প্লাস সি। এখানে এক্স স্কোয়ারের সহগ এ, আর এই পাশে এক্স স্কোয়ারের সহগ সি, তাহলে এ প্লাস সি। ওকে, তাহলে আমাদের এখানে এ এর মানটা বের করতে হবে। তাহলে এর মান হচ্ছে তোমার এখানে মাইনাস সি এর মান তুমি কিন্তু অলরেডি পেয়ে গেছো 3/5। তাহলে এর মান আমাদের এখানে বের হয়ে আসছে তোমার এখানে -3/5 বের হয়ে আসছে। কেমন? তাহলে এর মান এখন আমরা জানি, আমরা এখন সি এর মানও জানি। আমরা কিন্তু চাইলে ইজিলি এখন বি এর মানটা বের করে ফেলতে পারবো। তুমি চাইলে এখানে ধ্রুবক পদগুলো সহগ সমীকৃত করো, তুমি কিন্তু এখানে বি এর মানটা বের করে ফেলতে পারো। কেমন? তাহলে আমরা চলো এটা লিখতে পারি। আসো দেখো এখানে 2 নং সমীকরণের উভয় পক্ষে 2 নং সমীকরণের উভয় পক্ষে ধ্রুবক পদের সহগ সমীকৃত করে পাই। ধ্রুবক পদ মানে যাদের সাথে এক্স নাই, ধ্রুবক পদের সহগ সমীকৃত করে পাই। অথবা তুমি অন্যভাবে বের করতে পারতা। 2 নম্বর সমীকরণে বা 1 নম্বর সমীকরণে যেহেতু তুমি অলরেডি এ এবং সি এর মান জানো, এক্সের যে কোনো একটা মান বসায়ে তুমি কিন্তু ইজিলি বি এর মানটা বের করে ফেলতে পারো। এক্স এগুলো 2 বাদে আর কি, ঠিক আছে? তো এটাও করতে পারো, এটাও করতে পারো, সমস্যা নেই। তাহলে এখন দেখো 2 নং সমীকরণ আমি যদি ধ্রুবক পদের সহগ সমীকৃত করে দেখি, তাহলে বাম পাশে ধ্রুবক পদ কত আছে? শুধু 1 আছে। আর ডান পাশে ধ্রুবক পদ কোনটা আছে? দেখো ধ্রুবক পদ মানে কি? যার সাথে এক্স নাই, এর সাথে এক্স আছে, এর সাথে এক্স আছে, এর সাথে এক্স আছে, এখানে একটা ধ্রুবক পদ আছে। তাই এই ধ্রুবক পদটা কত? -2b। এই ধ্রুবক পদটা -2b। আর ধ্রুবক পদ আছে কি? এখানে একটা আছে প্লাস সি। ধ্রুবক পদ আরেকটা আছে এখানে কত? প্লাস সি। তাহলে এখানে কত পাচ্ছ দেখো তো, এই যে 2bটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে এটা হবে c-1। তাহলে এই যে দেখো 2bটাকে বাম পাশে নিয়ে আসছো, এইটাকে ওই পাশে নিয়ে গেছো, তাহলে এখান থেকে b কত আসবে তোমার? c-1/2 আসবে। এখন c তোমার এখানে হচ্ছে 3/5, 3/5 - 1/2 আসছে। তাহলে কত হবে দেখো, এখানে 2 আছে, এখান থেকে তুমি যদি লসাগু করো তাহলে 5 আসবে, 3 - 5 হবে। তাহলে এখানে হয়ে যাবে এটা -2, এখানে হয়ে যাবে 10। তাহলে বি এর মান চলে আসছে তোমার কাছে -1/5 চলে আসছে। কেমন? তাহলে বি এর মানটা আমার কাছে কত আসছে? -1/5 আসছে। ওকে, তাহলে আমি এখন কিন্তু বি এর মানটা পেয়ে গেছি। তাহলে এখন আমি তিনটা মান এখানে পেয়ে গেছি। তাহলে আমরা এখানে লিখতে পারি এখানে যে সুতরাং এই যে আমার এই জিনিসটা যেটা ছিল, অর্থাৎ আমার এখানে যে তোমার x+1, তারপরে যে আমার এখানে x² + 1 x - 2 ছিল, এটা ইকুয়াল টু, তাহলে আমরা এখন কত লিখতে পারি দেখো তো? আমরা এখন লিখতে পারি এখানে x এর মান তো আমরা জানি, এর মান কত এখানে আসছে? -3/5, -3/5x + b। b এর মান এখানে কত আসছে? -1/5। তাহলে প্লাস দেওয়ার দরকার নাই, -1/5 লিখে দাও। আর এখানে আছে x² + 1, আর এখানে কত আছে তোমার? c এর মানটা কত পাইছো? c এর মান পাইছো তুমি এখানে 3/5, তাহলে 3/5 লিখে দাও। আর নিচে আছে তোমার কাছে x - 2। ওকে, তাহলে এখন কিন্তু তুমি এটাকে ভেঙে ফেলছো, এখন ইন্ডিকেশন করা তো সহজ। তাহলে চলো আমরা ইন্ডিকেশনটা করি। এখন আসো যে আমাকে, তাহলে আমি যদি নেক্সট পৃষ্ঠায় চলে যাই, আমাকে মেনলি এই জিনিসটাকে ইন্ডিকেশন করতে বলছে, রাইট? এই জিনিসটাকে হচ্ছে আমাকে, আমি যদি কপি করি এটাকে, হ্যাঁ দেখো আমাকে কিন্তু মেনলি প্রশ্নের মধ্যে এই জিনিসটাকে ইন্টিগ্রেশন করতে বলা হয়েছে। আর আমরা এই ভিতরের জিনিসটাকে কিন্তু অলরেডি ভাঙাই ফেলছি। কীভাবে ভাঙাইছি আমরা এখানে? এই যে এইটা আকারে x + b, আর তোমার এখানে /x² + 1 এই আকারে। তাহলে চলো আমরা এটাকে একটু করে কপি করে নিয়ে আসি। আচ্ছা, এটা কপি করা যাচ্ছে না, আমি একটু লিখে রেখে দেখাই। তাহলে এখানে ফার্স্টে কত হবে? x² + 1 হবে, x² + 1 আবার এখানে কত হবে? ax + b। তো এর মান তো তুমি এখানে পেয়ে গেছো, এর মান হচ্ছে তোমার -3/5 ছিল।
-3/5 এক্স প্লাস বি, আর বি এর মান ছিল তোমার এখানে -1/5, তাহলে ডাইরেক্ট আমি এখানে -1/5 লিখে দিছি। এক্স প্লাস বি প্লাস এই যে এক্স মাইনাস 2 ছিল এখানে, আর উপরে হয়তো তোমার সি হইতো, তো সি এর মানটা তুমি তো পেয়ে গেছো। এখানে সি এর মান কত পাইছো? 3/5 পাইছো, রাইট? তাহলে এটাকে আমরা চলো এখানে লিখে দিই 3/5, আর এই কমপ্লিটেড এখানে একটা ব্র্যাকেট দিয়ে দাও, আর এখানে ডিএক্স লিখে দাও। এবার তো ইন্ডিকেশনটা সহজ, ইন্ডিকেশন করা খুবই সহজ। এখন দেখো এখানে কীভাবে সহজ বলতেছি আমি এটাকে। তো এটাকে দেখো এখানে যেটা আছে না, এখানে তুমি চাইলে দুটো টার্মে ভাগ করে লিখতে পারো এটাকে। কীভাবে লিখতে পারো দেখো এটাকে লিখতে পারো চাইলে ইন্টিগ্রেশন অফ, এই যে আমি চাইলে -3/5টাকে, আচ্ছা আমি আস্তে আস্তে ভেঙে দেখাই। প্রথমে আমি চলো যদি শুধুমাত্র এই জিনিসটাকে যদি ভেঙে দেখাই, এই জিনিসটা এবং ডিএক্সটাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি -3/5 তো কনস্ট্যান্ট, তো এটাকে তুমি বাইরে নিয়ে আসতে পারো। এখানে থাকবে শুধু এক্স যার ডিএক্স, এখানে থাকবে তোমার কাছে x² + 1, রাইট? তারপরে তোমার কাছে এখানে -1/5 এটা আছে, তাহলে এটা এখানে তুমি -1/5টাকে বাইরে নিয়ে আসো, -1/5টাকে বাইরে নিয়ে আসো, আর এখানে তুমি দিয়ে দাও এই যে dx / x² + 1। আমি পরে ব্যাখ্যা করতেছি এটা কেমনে পাইছি এখানে আরেকবার। আর এখানে প্লাস দিয়ে দাও, এখানে 3/5 তো তোমার কনস্ট্যান্ট, তাহলে এখানে dx / পাচ্ছ তুমি কত? x - 2 পাচ্ছ। কেমন কী করছে আমি তোমাকে বুঝাই বলি। এখানে দুইটা পার্ট পাইছি না, প্রথমে এই পার্টটাকে আমরা এটা দিয়ে ডিভাইড করছি, তো এখানে -3/5 তো কনস্ট্যান্ট, এটাকে আমরা বাইরে নিয়ে আসছি, আর এখানে x ছিল এটা লিখছি, আর এখানে তো ডিএক্সটা গুণফল আকার আছে, এখানে ডিএক্সটা দিয়ে দিছি। -1/5টাকে আমি বাইরে নিয়ে আসছি, আর এই dx / এটাকে লিখছি, আর এটাকে হচ্ছে আমরা 3/5টাকে বাইরে নিয়ে আসছি, dx / এটা লিখছি। কেমন এখন দেখো তো এটাকে ইন্টিগ্রেশন করলে করার শর্ত কি, তুমি নিচেরটাকে যদি f(x) ধরো, এটাকে ডিফারেন্সিয়েশন করলে পাচ্ছ 2x, তাহলে আগে এটা এখানে 2 আনা দরকার, তাহলে আগে এটা এখানে কত আনতে হবে? 2 আনতে হবে যদি সরাসরি আনসার লিখতে চাও। তাহলে এই যে 2 আনতে হবে, তাহলে নিচে তোমার 2টা তুমি এক্সট্রা আনছো না, তাহলে নিচে তোমার এখানে 2 দিয়ে একটা গুণ করে দিতে হবে। কেমন নিচে তোমার 2 দিয়ে গুণ করে দিতে হবে। 2 দিয়ে গুণ কেন করতে হবে ভাই? কারণ তুমি তো এই যে ডাইরেক্ট আনসার লিখতে যাচ্ছ, জিনিসটা বুঝাই বলি। এই নিচের এটাকে f(x) ধরো, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে? 2x আসবে, কিন্তু তোমার 2 তো এখানে ছিল না, তাই 2 দিয়ে এখানে ভাগ করে দিতে হবে, তাই এই জিনিসটা আসছে এখানে। এবার আমি ডাইরেক্ট আনসার লিখতে পারি, এখানে আসছে -3/10, এখানে আনসার কত আসবে? এটা এই যে নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরেরটা পাচ্ছ, তাহলে এরকম হলে হয় ln x, নিচেরটা হয় x² + 1, আর এখানে কত বাবা? -1/5 আছে এখানে, এটা তো 1 + x² এর সূত্র, মানে tan ইনভার্স x, সরাসরি ফর্মুলা আছে। আর এখানে 3/5, নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরেরটা পাচ্ছ ln of x - 2, কারণ x কে ডিফারেন্সিয়েশন করলে 1 পাও, আর +c। সো এটা হচ্ছে তোমার এখানে আনসার। কেমন তো আমি আশা করতেছি তোমরা এখানে সবাই এই অঙ্কটা সবাই বুঝতে পারছো ভাই। তাহলে চলো এটাকে আমি আনসার লিখে দিই এখানে, এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। প্রসেস ঠিক আছে, ক্যালকুলেশন হয়তো একটু মিস্টেক হতে পারে, আমি জানি না আসলে হয়েছে কিনা, তোমরা তো নিজের ক্যালকুলেশনগুলো করিও, কিন্তু প্রসেসটা ঠিক আছে, প্রসেসটা বুঝলে হচ্ছে মেইন কাজ আর কি। ওকে, এটা হচ্ছে তোমার এখানে আনসার। তাহলে চলো আমরা নেক্সটে যাই, তাহলে আমাদের এটা শেষ। ওকে, তাহলে চলো আমরা হচ্ছে তোমার এই অঙ্কটা করি আসো। চলো হচ্ছে আমরা তোমার এখন এটা করি আসো। এটাকে কাট করলাম। হ্যাঁ, এখন এটা করার জন্য এখানে আমার যে মেইন চ্যালেঞ্জটা আছে, চ্যালেঞ্জটা হচ্ছে যে তোমার নিজে যদি তুমি ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু কোনো উৎপাদক আকারে ভেঙে দেওয়া নাই। সো আমার প্রথমে যেটা করতে হবে, আগে এটাকে উৎপাদক আকারে ভাঙতে হবে। কেমন এটাকে আমার কী করতে হবে? নিজেরটাকে উৎপাদক আকারে ভাঙতে হবে। তো তোমার প্রশ্নের মধ্যে এমন জিনিস দেওয়া থাকবে যেটাকে আসলে উৎপাদকে ভাঙা যায়, মানে সহজে তুমি উৎপাদকে ভাঙতে পারো বা ক্যালকুলেটারে তুমি সলভ করে বের করে ফেলতে পারো। কেমন তোমাকে কোয়েশ্চনে এরকমই দেওয়া থাকবে, তুমি এটার ব্যাপারে নিশ্চিন্ত থাকো। এমন কিছু তোমাকে দিবে না নিচের মধ্যে যেটাকে তুমি উৎপাদকে ভাঙতে পারবা না। যেমন আমি যদি এটাকে উৎপাদকে ভাঙতে চাই, তো এটাকে উৎপাদকে আমরা কীভাবে ভাঙতে পারবো? চলো দেখি আসো আমরা এখানে। তো এখানে আমার আছে, এখানে যদি আমরা সলিউশন করি, আমরা উৎপাদকে ভাঙার সিস্টেম হচ্ছে যে এটাকে আমি 0 ধরে নিব। উৎপাদকে ভাঙার সিস্টেম হচ্ছে এটাকে হচ্ছে আমি 0 ধরে নিব। কয়েকটা উপায় আছে, একটা উপায় হচ্ছে আমি এটাকে 0 ধরে নিব। 0 ধরে নেওয়ার পরে আমরা এটাকে ক্যালকুলেটারে সলভ করব। আশা করি তোমরা এটা ক্যালকুলেটারে সবাই সলভ করতে পারো। ক্যালকুলেটার অন করে মুডে যাবা, মুডে যেয়ে 5 নাম্বার দিয়ে ইকুয়েশনে যাবা, ইকুয়েশনে যাওয়ার পরে এটা 3 ঘাতি, তাহলে 4 দিবা। তারপরে 1 -4 5 আর হচ্ছে -2 দিলে আনসার আসবে। এক্সের ভ্যালু কত আসছে তোমার? এক্সের ভ্যালু আসছে 2, 1, 1, তাহলে এক্সের ভ্যালু আসছে তোমার এখানে 2, 1, 1 আসছে এখানে। কেমন
1,1 আসছে। ওকে, চাইলে তুমি এটা কিন্তু অন্য উপায়েও করতে পারতা, অন্য উপায়ে কীভাবে করে আমি যদি তোমাকে একটু করে দেখাই। অন্য উপায়ে আমরা যেটা 9 10 যেভাবে করতাম, এখানে যেটা থাকতো আমরা প্রথমে আগে এক্সের জায়গায় এটা বসাই দেখতাম, 2 বসাই দেখতাম। যদি 2 বসাও দেখবা যেটা 0 আসতেছে পুরোটা, তখন 2 হইতে একটা উৎপাদক, তখন x - 2 এভাবে করে আমরা লিখতাম। দেন এটার আগে যে কমন টমন নিয়ে আমরা এখানে বাকি উৎপাদকগুলো বের করতাম। কেমন? তাহলে এখানে কিন্তু উৎপাদক কত আসছে আমার কাছে, এখানে আমার উৎপাদক আসছে তোমার এখানে 2 1,1, মানে 1 1 দুইবার আসছে আর কি। যেমন এখানে তাইলে আমরা কিন্তু যেহেতু এরা হচ্ছে রেজাল্ট, তাহলে এই জিনিসটাকে চাইলে আমি কীভাবে লিখতে পারি জানো? x - 2 x - 1 এর হোল স্কোয়ার লিখতে পারি। কেমনে? কারণ আমার এখানে 1 1 দুইবার আসছে না, তাহলে x - 1 ইন্টু x - 1, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আমরা লিখতে পারি, চাইলে এটা ইকুয়াল টু হচ্ছে আমার এখানে 0। তাহলে কিন্তু এই জিনিসটাকে আমি এখন কিসে ভাগ করে ফেললাম? উৎপাদকে ভাগ করে ফেললাম। অনেকেই ক্যালকুলেটারে 1 শুধুমাত্র একটা আসতে পারে, তো তখন তোমাদের আসলে চেক করে দেখতে হবে, মানে যেহেতু এখানে 2 আর 1 আসছে কিন্তু এটা 3 ঘাতি, তাহলে তোমার বুঝতে হবে নিশ্চয়ই এখানে আরেকটা জিনিস রিপিট হয়েছে, আরেকটা উৎপাদক। তো তোমার তখন এখানে চেক করে দেখতে হবে কোন উৎপাদকটা রিপিট হয়েছে। কেমন? তো এটা একটু তোমরা করবা আর কি। তো আমার এখানে 1 1 চলে আসছে, এই জন্য আমি ডাইরেক্ট 1 1 বসাই দিছি, 2,1,1। ওকে, তো যেহেতু এখানে 3টে উৎপাদক আমরা পাইছি, মানে 3টে রেজাল্ট আমরা পাইছি, সেটাকে আমরা কিন্তু চাইলে এখানে উৎপাদকে ভেঙে ফেলতে পারি। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা তাহলে এখানে কী পেয়ে যাচ্ছি? বেসিক্যালি আমার এখানে বের করতে হবে 2x স্কোয়ার মাইনাস 3x। তো আমার এখানে ছিল হচ্ছে যে এরপরে x³ মাইনাস 4x স্কোয়ার প্লাস, আচ্ছা এখন তুমি প্রশ্ন করতে পারো ভাই কীভাবে, মানে আমার যদি ক্যালকুলেটার না আসে, মানে আমি তাহলে কীভাবে বুঝবো যে কোনটা হচ্ছে আমার এখানে রিপিট হচ্ছে? ওকে, তো চলো আমি তোমাকে শিখাই দিয়ে আসো। যেহেতু বলছি অনেক ক্যালকুলেটারে এরকম আসতে পারে রেজাল্ট, খালি 2 আর 1 আসতে পারে। অনেক ক্যালকুলেটারে কত আসতে পারে রেজাল্ট? শুধুমাত্র 2 আর 1 আসতে পারে। কিন্তু দেখো এটা তো 3 ঘাতি, এটা তোমার হচ্ছে এখানে 3 ঘাতি। তাহলে 3 ঘাতি হইলে হওয়া মানে কি? নিশ্চয়ই এখানে যে কোনো একটা রিপিট আছে। তো কোনটা রিপিট আছে এটা তুমি কীভাবে চেক করবা? তখন তোমাকে যে সিস্টেমটা করতে হবে 9 10 উপায় তোমাকে ফলো করতে হবে। কী উপায় জানো? দেখো আমরা যেটা করতাম 9 10 আমরা 2 লাইন 1 লাইন স্কিপ করে চলে যেতাম। এখানে x - 2 আছে না, একজন কেন আগে এখানে x - 2 লিখো। তারপর দেখো এখানে ফার্স্টে x³ আছে, তো কত বসাইলে x³ হবে? x স্কোয়ার বসাইলে এখানে, কারণ x স্কোয়ার বসাইলে এখানে আসবে কত? x³ আসবে, মাইনাস 2x স্কোয়ার আসবে। তাহলে এখনও তো সব কিছু ফিল আপ হয় নাই, আবার একটা x - 2 নাও। তো তোমার এখানে আছে -4x, এখানে দেখো এখানে আছে -4x স্কোয়ার, তুমি এখানে -2x স্কোয়ার দিছো, তাহলে তোমার এখানে আরেকটা -2x স্কোয়ার আসতে হবে। তাহলে এটা কোত্থেকে আসবে? এখানে তুমি -2x দিয়ে গুণ দিলে, তাহলে তুমি এখানে কত দিয়ে গুণ দাও? -2x দিয়ে গুণ দাও, কারণ এটাকে যদি -2x দিয়ে গুণ দাও তাহলে এটা গুণফলে কত হয়ে যাবে? -2x স্কোয়ার হয়ে যাবে, আর এখানে একটা +4x হয়ে যাবে। এটা কত হয়ে যাবে? এটা +4x হয়ে যাবে এটা। তারপর এখনও তোমার কিন্তু ফিল আপ হয় নাই, কারণ এখনও -2 আর 5x এগুলো আসা নেই। তাহলে আবার x - 2 দাও। তাহলে এখন এখানে কত বসাবো? দেখো এখানে ছিল তোমার 5x, এখানে আছে 4x, তাহলে একটা +x করতে হবে। তাহলে এই +xটা আসবে কোত্থেকে? একটা 1 দিয়ে গুণ দিলে, কারণ 1 দিয়ে গুণ দিলে যেটা হবে 1 × x আর -2 = 0। এই জিনিসটা কিন্তু আমরা 9 10 শিখে আসছি, যে 1 লাইন স্কিপ করে আমরা এটাকে লিখতাম এভাবে উৎপাদকগুলোকে, এবং আমরা এখানে মিলাই দেখতাম যে কোনটা বসাইলে এটা আসবে। ওকে, এগুলো আমরা চেক করে দেখতাম, = 0। তাইলে এরপর আমরা এখানে কত পাবো? দেখো তাহলে আমরা এখানে x - 2টাকে যদি কমন নিয়ে ফেলি, তাহলে এখানে আসবে x² - 2x + 1 = 0। তারপর দেখো এখানে x - 2, এটাকে কিন্তু চাইলে আমরা সবাই লিখতে পারি x - 1 এর হোল স্কোয়ার = 0। তো এটাই হচ্ছে তোমার চেক করার উপায়, যে এই মুহূর্তে আমরা এখানে বুঝতেছি আমার x এর সমাধান এখানে আসছে 2টা, কিন্তু এটা তো কিউব আকারে আছে, সো সমাধান তো 3টা আসা উচিত। তাহলে নিশ্চয়ই কোনো একটা কিছু স্কোয়ার আছে কোনোটার উপরে, বা কোনোটার উপরে রিপিট আছে। এই রিপিটটা কীভাবে বের করতে হয় এই পদ্ধতিতে তোমার এখানে বের করতে হবে। কেমন? আশা করি তোমরা এটা বুঝতে পারছো সবাই। তাহলে আমরা এখন কী করবো এখানে? তাহলে আমরা এটা = লিখবো। আমি যদি এটাকে কপি করে নেক্সট পৃষ্ঠায় নিয়ে যাই, তাহলে আমি কাট করলাম। তাহলে এটা = আমরা কী পাইছি? নিচেরটাকে সমাধান করে উৎপাদকে ভেঙে এটা = আমরা পাইছি এখানে নিচেরটাকে। যদি আমি নিচেরটাকে লিখতে চাই, এটাকে চলো আগে লিখে ফেলি, 2x² - 3x। নিচেরটাকে আমরা এখানে পাইছি x - 2 আর হচ্ছে x - 1 এর হোল স্কোয়ার, রাইট? এই জিনিসটা আমরা যেখানে পাইছি, আর এখানে dx আছে। এই যে দেখো আমরা এটাকে ভেঙে এরকম পাইছি। তো এখন তো সোজা, এটাকে তুমি যদি উৎপাদকে ভাঙতে চাও, ফার্স্টে কী আছে? x - 2 দিবা, কারণ এখানে দেখো এখানে নিচে উপরে হচ্ছে পাওয়ার সর্বোচ্চ 2, নিচে পাওয়ার কিন্তু সর্বোচ্চ
এখানে 2 এখানে 1, মানে গুণফল করলে 3 আসবে, তাহলে নিচেরটা বেশি। তাহলে এই জন্য প্রথমে কিন্তু কোনো ধ্রুবক টুবক দিতে হবে না, কিন্তু যদি উপরেরটা বেশি হইতো তাহলে কিন্তু একটা ধ্রুবক টুবক আনতে হইতো। এগুলো তো আমরা সব শিখে আসছি, আমরা ম্যাথটাও দেখবো। তাহলে এখানে বসাবা, আগে এ বসাবা, প্লাস স্কোয়ার থাকলে কী করতে হয়, প্রথমে আগে এক্স মাইনাস ওয়ানকে লিখতে হয়, পরে আবার এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ারকে লিখতে হয়। এই জিনিসটা কিন্তু আমরা সবাই জানি, স্কোয়ার থাকলে কী করতে হয়, এগুলো আমরা শিখে আসছি সবাই, 9 10ও শিখছি, আমি তোমাদেরকে আগের লেকচারগুলোতেও বলছি। তাহলে এটা বি হবে, এটা তোমার সি হবে, কেমন? তাহলে এবার যদি তুমি এটাকে এবিসি এর মান বের করতে চাও, তাহলে এবিসি এর মান কীভাবে বের করতে পারবা? আচ্ছা, আমরা তো লিখি বলেই গেছি, আমরা এই জিনিসটাকে না লিখতেছি, এটা আমরা এই জিনিসটাকে এভাবে ভাঙতেছি। আমরা এখানে লিখতে পারি যে ধরি যে এটাকে হচ্ছে আমরা এভাবে করে ভাঙছি, আমাদের এখন এবি সি এর মানটা বের করতে হবে। কী করতে পারি আমরা? উভয় পক্ষে আমরা এটা দিয়ে গুণ দিতে পারি। তাহলে এখানে কি থাকবে? 2x স্কোয়ার মাইনাস 3x থাকবে, এখানে এ থাকবে, 2 2 কাটা এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার থাকবে, বি থাকবে, এখানে এক্স মাইনাস 2 থাকবে, এখানে এক্স মাইনাস 1 থাকবে, কারণ একটা এক্স মাইনাস 1 কাটা গেছে, আর এখানে সি থাকবে, এখানে এক্স মাইনাস 2 থাকবে। তো এখানে তুমি কিভাবে মানে মান বের করবা? তুমি যদি সি এর মানটা ইজিলি বের করতে পারো, বা বি এর মানটা তুমি ইজিলি বের করে ফেলতে পারো, এখানে দেখি আমরা কোনটা মান বের করতে পারি। আমরা এক্স ইকুয়াল টু 2 বসে আসো, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ নাম দিই। আর এখানে আমরা কি করছি, উভয় পক্ষে এক্স মাইনাস 2 এক্স মাইনাস 1 হোল স্কোয়ার দ্বারা গুণ করে পাই। তাহলে এখানে যদি আমরা লিখি যে আমরা 1 নং সমীকরণে x ইকুয়াল টু 2 বসিয়ে পাই, x ইকুয়াল টু 2 বসিয়ে পাই। তাহলে x ইকুয়াল টু 2 বসিয়ে আমরা কি পাবো? তাহলে এখানে 2 x এর জায়গায় 2 বসাই দাও, x এর জায়গায় 2 বসাই দাও, x এর জায়গায় 2 বসাই দাও, এর মানটা তোমার এখানে বেড়ে আসবে। এটা x এর জায়গায় 2 বসালে 0 হয়ে যাবে, এখানে ভেঙে দেখাই, সমস্যা নাই। 2 - 1 এটাও তোমার 0 হয়ে যাবে x এর জায়গায় 2 বসাইলে। তাহলে এখানে কত আসবে? 2 × 4, এটা আসবে 6, এটা হয়ে যাবে 2 থেকে 1 চলে গেলে 1, 1 এর স্কোয়ার মানে 1, এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 0। তাইলে এখানে থাকতেছে তোমার, বা দিয়ে আমরা লিখি, যদি 8 থেকে তোমার যদি 6 বাদ যায় তাহলে 2 থাকতেছে, এখানে শুরু থাকতেছে তাহলে এর মানটা আমরা কত পেয়ে গেছি? এখানে 2 পেয়ে গেছি, আমরা এর মানটা বের করে ফেলতে পারছি। তাহলে আমরা ইজিলি এখন এই 1 নম্বর সমীকরণে যদি আমি x এর মান 1 বসাই, তাহলে আমরা সি এর মানটা পেয়ে যাবো। তাহলে আমরা চলে বসাই লিখে আসো, এখানে 1 নং সমীকরণে x ইকুয়াল টু 1 বসিয়ে পাই, x ইকুয়াল টু 1 বসিয়ে পাই। তাহলে x ইকুয়াল টু 1 বসিয়ে আমরা কি পাবো? 2 × x এর মান যদি 1 বসাও, স্কোয়ার 3 × 1, 1 - 1 এর স্কোয়ার, এটা 0 হয়ে যাবে, এটাও তোমার 0 হয়ে যাবে, 1 - 2 আর হচ্ছে যে 1 - 1, আর এটা থাকবে 1 - 2 থাকবে। তাহলে এখানে কি থাকতেছে তোমার? 2 - 3, এটা 0 হয়ে যাচ্ছে, এটা 0 হয়ে যাচ্ছে, সি এখানে -1 থাকতেছে। তাহলে বাম পক্ষে থাকতেছে -1, ডান পক্ষে থাকতেছে -c। তাহলে সি এখানে ক্যালকুলেশন করলে কত আসবে? 1 আসবে। তাহলে সি এর মানটা কত চলে আসছে তোমার? এখানে সি এর মান কিন্তু 1 চলে আসছে, কেমন? আর এ এর মান এখানে আসছে আমার 2 আসছে। এবার আমার বি এর মানটা বের করতে হবে। বি এর মান কীভাবে বের করবো? এই 1 নম্বর সমীকরণে আমি এই 1 এবং 2 বাদে x এর অন্য একটা ভ্যালু বসাই দেখবো, অন্য যে কোনো তোমার মনের ইচ্ছা মতো ভ্যালু বসাবো। এখন আমার কেউ যদি চাইলে দশমিকে বসাইতে পারো, এটা তোমার ব্যাপার, কিন্তু দশমিক বসাইলে আসলে তোমার নিজেরই ঝামেলা হবে। সো যে কোনো পূর্ণ সংখ্যা বসায় তুমি চেক করে দেখতে পারো, কেমন? তাহলে আমরা যদি নেক্সট পৃষ্ঠায় যাই, আমরা এখানে লিখে আসো, আমরা এখানে লিখবো যে 1 নং সমীকরণে x ইকুয়াল টু যে কোনো একটা মান বসাই আসো। আমরা এখানে দেখতেছি যদি আমি 0 বসাই তাহলে বাম পাশেটা সব 0 হয়ে যাবে, আমার ক্যালকুলেশনের সুবিধা হবে। তাহলে আমরা এখানে লিখি যে 1 নং সমীকরণে, অথবা তুমি সহগ সমীকৃত করেও করতে পারো, 1 নং সমীকরণে x ইকুয়াল টু 0 বসিয়ে পাই, x ইকুয়াল টু 0 বসিয়ে পাই। তাহলে x ইকুয়াল টু 0 বসে আমি কি পাবো? বাম পাশে x এর জায়গায় 0 বসালে 0 হয়ে যাবে, অর্থাৎ 2 0 এর স্কোয়ার -3 × 0 এ, এরপরে কত আছে এখানে? x - 1 এর স্কোয়ার, তো তাহলে 0 - 1 এর হোল স্কোয়ার, তারপর কত আছে এখানে? b
0 - 2 আর 0 - 1, কারণ এখানে x - 2 x - 1 ছিল, প্লাস 0c 0 - 2। তো অলরেডি কিন্তু তুমি এখানে কিছু কিছু মান পেয়ে গেছো, এটা তো 0 আসবে। কিসের মান পাইছো? a এর মান পাইছো 2, a এর মান এখানে 2 বসাই দাও, তাহলে -1 এর স্কোয়ার মানে 1ই আসবে, প্লাস b এর মান কি পাইছো? না, b এর মান পাও নাই, c এর মান পাইছো 1, তাহলে b এর মান তুমি পাও নাই। b এর মান তাহলে এখানে কত আসবে? -2, এখানে আসছে -1। আর c এর মান তুমি কত পাইছো? এখানে c এর মান পাইছো 1, তাহলে 1 বসাই দাও, -2। তাহলে বা দিয়ে এখানে দেখো কত আসছে? 0, 2, আর এখানে আসতেছে +2b, এখানে আসতেছে -2। তাহলে বা 0 = শুধুমাত্র 2b আসতেছে, কারণ 2 থেকে 2 চলে যাবে। তাহলে আলটিমেটলি আমাদের এখানে b = করে চলে আসছে 0 চলে আসছে। কেমন? তাহলে আমরা কিন্তু ABC এর মানটা পেয়ে গেছি। তাহলে আমরা এখন সুতরাং দিয়ে এই জিনিসটা আমরা লিখে দিতে পারি। মানে আমার কাছে এই জিনিসটা ছিল, এটা যদি আমরা কপি করে আনি, আমার কাছে তোমার এই জিনিসটা ছিল, আমি কিন্তু ABC এর মান এখন পেয়ে গেছি। এর মান আমরা কত পাইছি এখানে ভাই? এর মান আমরা পাইছি এখানে তোমার হচ্ছে যে ভাই 2 পাইছি। তাহলে এর জায়গায় আমরা এখানে 2 বসা দিতে পারি। b এর মান আমরা 0 পাইছি, b এর মান আমরা 0 বসা দিতে পারি। আর c এর মান আমরা পাইছি 1 পাইছি না আমরা? c এর মান, হ্যাঁ, c এর মান পাইছি আমরা 1। তাহলে চলো c এর জায়গায় আমরা 1 বসাই দিয়ে আসো। তাহলে যদি এখানে যেহেতু 0 পেয়ে গেছি, তাহলে এটা তো লেখার দরকার নেই আসলে, মানে এইটা থাকবে আর প্লাস দিয়ে এটা থাকবে, কারণ ওইটা থাকবে না, মানে এটা 0 হয়ে যাবে, রাইট? ওকে, তাহলে এখন আমাকে কোয়েশ্চনে কিন্তু এটাকে ইন্ডিকেশন করতে দিছে। ইন্ডিকেশনটা কিন্তু এখন করা এখন খুবই সহজ। কেমন কীভাবে করবো আমরা? দেখো, এটাকে আমরা যদি ইন্ডিকেশন করতে চাই, এখানে দেখো ইন্টিগ্রেশন অফ, আমাকে এটা করতে বলছে, এটা ইন্টিগ্রেশন করতে বলছে। এই যে দেখো, আমাকে কিন্তু কোয়েশ্চনে এটাকে ইন্টিগ্রেশন করতে বলছে, রাইট? এটাকে আমাকে ইন্টিগ্রেশন করতে বলছে। সো আমি তো এটাকে ওই যে ভেঙে নিয়েছিলাম উৎপাদকটাকে। ওকে, আচ্ছা, তাহলে এটা dx = লেখার সময় আমরা লিখবো যে এই জিনিসটাকে তো আমরা এটাতে ভেঙে নিছি, তাহলে আমরা ওই জিনিসটার জায়গায় এই জিনিসটা লিখবো। এই যে, কারণ আমরা দেখো এটাকে ভেঙে কিন্তু আমরা এটা পাইছি। সো এখানে আমরা এরপরে ব্র্যাকেট দিয়ে কমপ্লিট করে আমরা এখানে dx লিখে দিব। এবার এটাকে ক্যালকুলেশন করা তো খুবই সহজ। 2কে আনো, এটাকে তুমি যদি ইন্টিগ্রেশন করো, তাহলে এখানে আসবে কত? ln of x - 2 প্লাস, এখানে দেখো x - 1 এর হোল স্কোয়ার আছে না? তাহলে তুমি হচ্ছে মনে মনে z ধরে নাও, তাহলে z স্কোয়ার মানে কি? z ইনভার্স 2। z ইনভার্স 2কে ইন্টিগ্রেশন করলে কত হয়? ওই z মানে -2 + 1 হবে। দেখো এখানে কত হবে? -2 + 1 হবে, পাওয়ার যেটা সেটা দিয়ে ডিভাইড হয়ে যাবে, রাইট? প্লাস c হচ্ছে তোমার এখানে আনসার। আমি আরেকবার বুঝাই বলি এখানে কী হচ্ছে ক্যালকুলেশন। এই যে এটাকে তুমি মনে মনে z ধরে নাও, অথবা তুমি চাইলে z ধরে করতেও পারো, কোনো সমস্যা নাই। মনে মনে z ধরে নাও, তাহলে 1/z², 1/z² তুমি z ইনভার্স 2 লিখতে পারো। z ইনভার্স 2কে ইন্টিগ্রেশন করলে কত হয়? z ইনভার্স -2 + 1, আর পাওয়ার যেটা থাকবে সেটা দিয়ে ভাগ হয়ে যাবে, রাইট? এটাই তো আমাদের ছিল। তাহলে এখানে হবে 2 ln of x - 2, এখানে এটা মাইনাস হয়ে যাবে, আর এটা -1 থাকবে। এটাকে কিন্তু চাইলে আমরা 1/x - 1 লিখতে পারি। এটাকে চাইলে আমরা লিখতে পারি কত? 1/x - 1 লিখতে পারি, প্লাস c হচ্ছে তোমার এখানে আনসার। কেমন? এই পুরোটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। সো এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। আমি আশা করতেছি তোমরা অঙ্কটা এখানে সবাই বুঝতে পারছো ভাই। এটা হচ্ছে তোমার এখানে আনসার। তাহলে চলো আমরা নেক্সট অঙ্কে যাই, আসো। তাহলে আমাদের কোন অঙ্কটা শেষ? আমাদের কিন্তু এটাও শেষ। ওকে, তাহলে আমাদের এই 4টা বাকি আছে। চলো আমরা একটা একটা করি, আসো। আমরা একটা কাজ করে, আমরা এটাকে যদি কপি করে আনি, কাট করলাম এটাকে আমরা, দেখো এটাও খুব সহজ অঙ্ক। এখানে জাস্ট 2টা জিনিস গুণফল আকারে আছে, সেটা তোমাকে একটু ভেঙে ভেঙে করতে হবে। এই যা হচ্ছে তোমার কাজ। চলো আমি তোমাকে দেখাই এটা কীভাবে করবো আমরা এটাকে। এটা খুবই সহজ, চলো আমরা করি, আসো। এটা সলিউশন যদি আমরা করতে চাই, জাস্ট আংশিক ভগ্নাংশ ভাঙানো, আর কিছুই না। আমরা এখানে লিখবো যে এখানে কি আছে? এখানে x আছে, ডিভাইডেড বাই তোমার কাছে এখানে কি আছে? x² - 1 আছে, আর তোমার এখানে x² - 2 আছে। এটাকে যদি আমি ভাঙতে চাই, তাহলে আমি যদি এখানে x² - 1কে যদি লিখি, তো স্কোয়ার থাকলে কী করতে হয় আসলে? অ্যাকচুয়ালি x + b আকারে লিখতে হয়, প্লাস নিচে কত আছে? এরপরে তোমার এখানে x² - 2 আছে, এখানে তোমার কাছে আছে x² - 2। তো এটাকে তোমার লিখতে হবে কত? cx + d লিখতে হবে, রাইট? এরকম তোমার কাছে আছে।
তো এইবার তুমি এটাকে হচ্ছে যে কী করো, ইন্টিগ্রেশন করো, মানে ইন্টিগ্রেশন বলতে আগে এটাকে আংশিক ভগ্নাংশে ভাঙো, দেন তুমি হচ্ছে ক্যালকুলেশন করো। তো চলো আমরা আংশিক ভগ্নাংশে ভাঙার চেষ্টা করি এটাকে। কীভাবে ভাঙবো আমরা এটাকে দেখো। তো যদি আমরা যদি এটা করতে, আচ্ছা আরেকটা কাজ কিন্তু সহজেই করা যাইতো, এইটা আসলে আমরা একটু মানে একটু বোকামি করছি, মানে কারণ এখানে দেখে এখানে 4টা কনস্ট্যান্ট তোমাকে বের করতে হবে, যেটা একটু সময় সাপেক্ষ। এইটাও তুমি করতে পারতা, মানে উভয় পক্ষে এটা দিয়ে গুণ করে করে সহগ সমীকৃত করে করতে পারতা, কিন্তু তোমার আরেকটা চমৎকার ওয়ে আছে, তুমি এই এক্স স্কোয়ারটাকে জেড ধরে নাও, তাহলে দেখো এই যে উপরেরটা চলে আসবে কিন্তু, রাইট? তো এই কাজটা কিন্তু তুমি সহজে করতে পারো, মানে তোমার ক্যালকুলেশন একটু হলেও তোমাকে সেভ করবে। ওইটা দিয়েও করা যাবে, কিন্তু তোমাকে 4টা কনস্ট্যান্টে সলভ করতে হবে। আমরা আসলে সম্ভাব্য সব উপায় দেখানোর চেষ্টা করতেছি তোমাকে, তুমি চাইলে ওই উপায়েও করতে পারো, কিন্তু সেই ক্ষেত্রে তোমাকে 4টা কনস্ট্যান্টের মান বের করতে হবে সহগ সমীকৃতের মাধ্যমে। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা যেটা করতে পারি, আমার এখানে তো এই ইন্টিগ্রেশনটা বের করতে বসে, এখানে আমার এখানে বের করতে বসে ইন্টিগ্রেশন অফ, দাঁড়াও, ইন্টিগ্রেশন অফ এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার মাইনাস 2 আর এখানে আছে ডিএক্স, এটা আমাকে বের করতে বলছে। তো এটাকে আমি তাহলে কি লিখতে পারি, আমি তাহলে এখানে লিখতে পারি যে ধরি এই যে এক্স স্কোয়ার যেটা আছে এটা ধরা যাক হচ্ছে আমার জেড, তাহলে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো 2x dx ইকুয়াল টু ডিজেড। আমার কিন্তু উপরে আছে শুধুমাত্র এক্স ডিএক্স, তাহলে আমরা পাবো এখানে ডিজেড বাই 2 পাবো। তাহলে আমরা এখানে এই যে এক্স ডিএক্সের জায়গায় ডিজেড বাই 2, তাহলে 1/2টাকে আমরা আগে বাইরে নিয়ে আসি, তাহলে এখানে থাকবে এক্স ডিএক্সের জায়গায় তাহলে আমরা শুধু ডিজেড লিখতে পারবো, আর এখানে আমাদের z-1 আর এক্স স্কোয়ারের জায়গায় z-2। দেখো এবার কতটা সিম্পল হয়ে গেছে। এবার কিন্তু তোমাকে হচ্ছে যে জাস্ট মানে এটাকে আমরা জাস্ট আংশিক ভগ্নাংশ একদম ইজিলি ভাঙতে পারি, এবং আমরা থামস রুল দিয়েই কিন্তু ভাঙতে পারি। আমরা এখানে লিখতে পারি যে এখানে আমার কি দেওয়া আছে, এখানে হচ্ছে আমাদের যে দেওয়া আছে 1/z-1 আর 1/z-2, এটাকে আমি খুব সহজ আংশিক ভগ্নাংশে ভাঙতে পারি। যেমন একটা আছে এখানে z-1 লিখো, এটার যদি তুমি কনস্ট্যান্টটা বের করতে চাও কীভাবে করবা, এই উৎপাদকটা কখন 0 হয়, যদি z-এর মানটা 1 হয়, তাহলে এটা বাদে বাকি জায়গায় 1 বসাই দাও, এই জায়গায় 1 বসাও, তাহলে -1 থাকে, তাহলে 1/-1 মানে কত হবে, -1 হবে, প্লাস এটা থেকে আমি কেমনে থামস রুল ব্যবহার করতে পারতেছি, কারণ দেখো এখানে নিচের পাওয়ারটা বেশি এবং নিচে কিন্তু স্কোয়ার কিচ্ছু নাই, তা আমরা এখানে থামস রুলটা ব্যবহার করতে পারতেছি। আবার এরপর তুমি যদি এখানে z-2 লিখো, তো z-2টা কখন 0 হবে, যখন z-এর জায়গায় 2 বসাবা, তাহলে এটা বাদে বাকি যে জায়গায় z আছে সব জায়গায় 2 বসাই দাও, তাহলে এখানে 2 বসাও, 2 থেকে 1 গেলে 1 থাকে, তাহলে 1/1 মানে 1ই থাকতেছে তোমার এখানে, রাইট? এখানে তাহলে করা থাকবে 1ই থাকবে। তাহলে আমাদের সুতরাং আমাদের ইন্টিগ্রেশন বের করতে হবে এটা, তাহলে এটাই করে আমরা কি লিখতে পারি, আগে একটা হাফ থাকবে, তাহলে ইন্টিগ্রেশন অফ এটার জায়গায় আমি তাহলে কি লিখতে পারি, এটাকে লিখে দিতে পারি, এটার জায়গায় পুরোটার জায়গায় আমি এটাকে লিখে দিতে পারি, এবং হচ্ছে আমরা এখানে একটা ব্র্যাকেট লাগিয়ে দিতে পারি, এবং হচ্ছে আমরা এখানে ডিজেড লিখতে পারি। কেমন? তাইলে আমরা এখানে কি পেয়ে যাব, তোমার হাফ, তারপর তুমি যদি ক্যালকুলেশন করো এখানে মাইনাস থাকবে ln of z-1 আসবে, প্লাস ln of z-2 আসবে, ওকে, প্লাস সি। এটা হচ্ছে তোমার এখানে আনসার। তো আমি আশা করতেছি তোমরা অঙ্কটা সবাই এখানে বুঝতে পারছো ভাই। তুমি চাইলে ওই উপায়ও করতে পারতা, কিন্তু এটা তোমার একটু লেন্দি হইতো আর কি। চলো এটাকে আমি তাহলে আনসার লিখে দিই। তাহলে চলো আমরা নেক্সট অঙ্কে যাই, আসো দেখি নেক্সট অঙ্ক আমাদের কী দিচ্ছে এখানে। তো আমরা তো এই 4টা করছি আমরা, চলো আমরা 5 নম্বর ম্যাটটাতে যাই, আসো। আচ্ছা 5 নম্বর ম্যাটটা দেখো তো তোমরা পারবা কি না, মানে এটা তো সিম্পল, যে আগের মতোই তো a/(x-2) লিখবা, b/(x-1) লিখবা, প্লাস c/(x-1) এর হোল স্কোয়ার লিখবে, এভাবে করে অঙ্কটা সলভ করে ফেলবা। আমি আশা করতেছি তোমরা এটা পারবা, সেটা তোমাদের বাড়ি কাজ থাকবে এখানে। কেমন? তাহলে চলো আমরা একটু কঠিন টাইপের যেগুলো আছে, এই যে 6 এবং 7, এটা আমি করাইতে, আসো। তাহলে চলো আমরা এটা করাই একটা, এটাও কঠিন না, এগুলো সহজ, ওকে, এগুলোও সহজ। চলো আমরা কাট করলাম এটাকে, হ্যাঁ আসো আমরা এটাকে সলভ করে, আসো। তো ভাই এটা এক নজর দেখালে তোমার একটু কঠিন মনে হতে পারে, কিন্তু এটা আসলে কঠিন না, এটা দুনিয়ার ইজি একটা অঙ্ক। চলো আসো আমরা এটাকে করি। এটা কীভাবে করবো দেখো, যে ফার্স্ট অফ অল তুমি এখানে একটা জিনিস দেখো, এখানে একটা x² + 1 হোল স্কোয়ার আছে। তো হোল স্কোয়ার থাকলে কী করতে হয়, প্রথমে আগে একটা এবার এটাকে লিখতে হয় একবার, তারপর আবার হচ্ছে যে আবার স্কোয়ার দিয়ে একবার লিখতে হয়। আর একটা জিনিস দেখো, নিচে কিন্তু x-এর সর্বোচ্চ পাওয়ার 4 আসবে, কেমনে, কারণ a + b হোল স্কোয়ারের ফর্মুলা যদি অ্যাপ্লাই করো, তো এখানে প্রথমে কিন্তু x⁴ আসবে, কিন্তু নিচে কিন্তু x-এর সর্বোচ্চ, উপরে কিন্তু x-এর সর্বোচ্চ পাওয়ার 3 আছে, যেটা নিচে বেশি, তাহলে তোমার আগে ধ্রুবক কিছু আনতে হবে না। তাহলে এখানে আমরা যেটা করতে পারি, আমরা এখানে লিখবো যে এখানে সলিউশন লিখে আগে, আসো আমরা লিখবো এখানে, আমি হচ্ছে তোমার আগে তাহলে এটাকে ভাঙবো, তাহলে এই জিনিসটাকে ভাঙবো আমরা,
তাহলে এখানে কত আছে আমার 5x³ মাইনাস 3x² প্লাস 7x মাইনাস 3 দেওয়া, আর এখানে x² প্লাস 1 এখানে হোল স্কোয়ার দেওয়া। তাহলে এই জিনিসটাকে ভেঙে আমি ফার্স্টে কি লিখতে পারি, স্কোয়ার থাকলে কিন্তু আগে এই যে তোমার আগে x² প্লাস 1 লিখতে হয়, তারপরে তোমার এখানে কত লিখতে হয় বলো তো, এই যে x² প্লাস 1 হোল স্কোয়ারটা লিখতে হয়, রাইট। তারপর তোমার এখানে লিখতে হয় x² প্লাস 1 হোল স্কোয়ারটা। ওকে, এতটুকুতে গেল স্কোয়ারের পার্টটা, যে স্কোয়ার থাকলে আগে স্কোয়ার ছাড়া একবার লিখতে হয়, এরপর স্কোয়ার সহ একবার লিখতে হয়। এইবার এখানে যে ভিতরে x² আছে এটার জন্য কি লিখতে হয়, x প্লাস বি লিখতে হবে। আবার এইখানে যে আরেকটা ভিতরে x² আছে এটার জন্য তাহলে কি লিখতে হবে বলো তো, আরেকটা কনস্ট্যান্ট আনতে হবে, cx প্লাস ডি আনতে হবে। দেখো এই জিনিসটা বুঝছো কি না, আমি তোমাকে আরেকবার বোঝাই বলি। ফার্স্ট আমরা বলি এখানে স্কোয়ার আছে না, স্কোয়ার থাকলে সিস্টেমটা কী হয় ভাই, প্রথমে আগে স্কোয়ার ছাড়া একবার লিখতে হয়, পরে স্কোয়ার সহ একবার লিখতে হয়। কিন্তু ভিতরে যদি x² থাকে সেটাকে আমরা কীভাবে লিখি, x প্লাস বি আকারে লিখি। ভিতরে স্কোয়ার থাকলে সেটাকে আমরা কীভাবে লিখি, cx প্লাস ডি আকারে লিখি। তো এটা আমরা এখানে করছি cx প্লাস ডি লিখছি এখানে। কেমন, আশা করি ভাঙাটা তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে আমার মেইন চ্যালেঞ্জ হচ্ছে যে আমার এখানে তাহলে এ বি সি ডি এগুলোর মান বের করতে হবে। কীভাবে বের করবো আমরা হচ্ছে এখানে সহগ সমীকরণের সাহায্য নিতে হবে। প্রথমে আমরা চলো আগে x² প্লাস 1 হোল স্কোয়ার দিয়ে উভয়পক্ষে গুণ করি। তো গুণ করলে কী পাবো, এখানে পাবো 5x³ 3x² 7x মাইনাস 3 ইকুয়াল টু এখানে পাবো x প্লাস বি, একটা x² প্লাস 1 কাটাকাটি যাবে, তাহলে একটা x² প্লাস 1 থাকবে, আর এখানে দোনোটাই কাটাকাটি যাবে, তাহলে cx প্লাস ডি থাকবে। কেমন, তাহলে এরপরে তুমি যদি এখানে একটু তোমার কারসাজি করতেই হবে। সো তুমি যদি এটাকে ভাঙো তাহলে দেখো কী পাও, এটাকে চলো আমরা ভাঙিয়ে আসো এটাকে। তাহলে আমরা পাবো ax³ x আর x² গুণ করলে x³ হবে প্লাস x হবে প্লাস bx² প্লাস বি পাবো, আর এখানে পাচ্ছি প্লাস cx প্লাস ডি পাচ্ছি। কেমন, এই জিনিসটা আমরা পাচ্ছি। তাহলে এখন আমি যদি এখন এখানে x³ সহগটা সমীকৃত করি তাহলে কিন্তু ইজিলি আমাদের এখানে এর মানটা চলে আসবে। তাহলে এখানে আমরা এটাকে চলে 1 নম্বর সমীকরণ দিই, আর এখানে আমরা চাইলে পাশে লিখতে পারি যে উভয় পক্ষকে, আচ্ছা উভয় পক্ষকে তো আমরা এখানেই গুণ করছি এই উপরে, তাহলে এখানে আমাদের লিখে আসো যে উভয় পক্ষকে x² প্লাস 1 হোল স্কোয়ার দ্বারা গুণ করে পাই, তাহলে আমরা এখানে লিখতে পারি যে 1 নং সমীকরণে x³ সহগ সমীকৃত করে পাই, x³ সহগ সমীকৃত করে পাই। দেখো তো কী পাচ্ছ ভাই, বাম পাশে x³ সহগ কত আছে, 5 আছে, আর ডান পাশে x³ সহগ কত আছে, শুধুমাত্র a আছে। তাহলে এখান থেকে কিন্তু আমি চমৎকার ওয়েতে পেয়ে যাচ্ছি a = 5 হবে। কেমন, আচ্ছা এবার যদি আমি x² সহগ যদি সমীকৃত করতাম তাহলে কী হতো, দেখো বাম পাশে x² সহগ কত আছে, -3 আছে, আর ডান পাশে কিন্তু শুধুমাত্র b আছে এখানে। কেমন, তাহলে এখানে আমরা লিখতে পারতাম যে 1 নং সমীকরণে এটাকে যদি কপি করে আনি, জাস্ট x³ জায়গায় আমি চলে এবার x² লিখে দেখে না আসো, x² সহগ সমীকৃত করে পাই। তাহলে বাম পাশে পাচ্ছি -3 আর ডান পাশে পাচ্ছি b, তাহলে আমার এখানে b = কত চলে আসবে, -3 চলে আসবে। কেমন, তাহলে আমরা কিন্তু এখন চাইলে এই যে সিটা কীভাবে বের করতে পারি, x এর সহগ সমীকৃত করে বের করতে পারি। তাহলে আমি এখানে লিখতে পারি 1 নং সমীকরণে x এর সহগ সমীকৃত করে পাই। আমি কিন্তু প্রথমে বলছি অঙ্কটা দেখতে যদিও কঠিন, অঙ্ক কিন্তু সহজ, অঙ্ক তো কঠিন না, দেখতে কঠিন। তাহলে x এর সহগ সমীকৃত করে পাই, তাহলে x এর সহগ সমীকৃত করে কী পাচ্ছ, এখানে x এর সহগ হচ্ছে 7 বাম পাশে, ডান পাশে x এর সহগ একটা a আছে, তারপর x কোথায় আছে, আর x এখানে একটা আছে, প্লাস এখানে একটা c আছে। তাহলে তোমার তো c বের করতে হবে, তাহলে c মানে তোমার কত আসবে এখানে 7 মাইনাস a, তো a এর মান তো তুমি জানো 5, তাহলে c এর মান তোমার চলে আসছে কত, 2 চলে আসছে। ওকে, তাহলে এরপরে তুমি d এর মানটা কীভাবে পাবা, তুমি d এর মান পাইতে পারো যে তুমি হচ্ছে যে উভয় পক্ষে তাহলে তুমি ওই যে এই কনস্ট্যান্টের মানে ধ্রুবক পদের সহগটা সমীকৃত করে পাও। ওকে, ধ্রুবক পদের সহগটা আমরা কিন্তু সমীকৃত করে চাইলে ইজিলি কী বের করে ফেলতে পারি, ডি এর মানটা আমরা এখানে বের করে ফেলতে পারি। চলো আমরা বের করে আসো এটাকে, ডি এর মানটা। তাহলে আমরা এখানে লিখে আসো
আমরা এখানে লিখব এই যে এক্সের জায়গায় ধ্রুবক পদের সহগ সমীকৃত করে পাই, ধ্রুবক পদের এখানে একটু করে জায়গা লাগবে আমাদের। চলো আমরা এটাকে আনি এখানে আমরা লিখব ধ্রুবক পদের সহগ সমীকৃত করে পাই। দেখো তো এখানে ধ্রুবক পদ কত আছে, বাম পাশে -3 আছে, ডান পাশে কত আছে, বি এবং ডি আছে। তাহলে বি প্লাস ডি করো। তো তুমি তো বি এর মান জানো, তাহলে এখানে কত আসবে দেখো, আমাদের এখানে ডি এর মান বের করতে হবে। তাহলে ডি এর মানটা হচ্ছে যে -3 মাইনাস বি, তাহলে -3 মাইনাস বি এর মানটা কত ভাই, -3 বসাই দাও। তো এটা 3 + 3 এটা ইকুয়াল কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। অর্থাৎ আমি কিন্তু চাইলে এখন ইজিলি কি পেয়ে গেছি, ABCDর মান প্রত্যেকটা আমি পেয়ে গেছি এখানে। কেমন? তাহলে এখন কিন্তু ইন্টিগ্রেশন করানো আমার জন্য তুলনামূলক অনেক ইজি। কেমনে দেখো, এখন ইন্টিগ্রেশন করা সহজ কীভাবে, তাহলে আমরা এখন এইটা ইকুয়াল কি লিখতে পারি দেখো, আমি যদি এখন এটার জায়গায় মান বসাই দিই তাহলে দেখো কি থাকতেছে। এটা তো একটা কাজ করি, এটাকে আমি একটু নিচে নামাই দিই। হ্যাঁ, ওকে দেখো। তাহলে এখন চলো আমরা এ জায়গায় এর মানটা বসাই দিই। তাহলে ফার্স্টে এখানে আমাদের এখানে এ জায়গায় কত আসছে, আমার 5 আসছে। তাহলে এ জায়গায় হচ্ছে আমি এখানে 5 বসাই দিই, বি এর জায়গায় আমি এখানে মান বসাই দিব, সি এর জায়গায় মান বসাই দিব, আর ডি তো 0, সো এটা আর লেখা লাগতেছে না, ডি তো আমার 0। তাহলে আমার এ এর জায়গায় আসছে এখানে 5 আসছে, বি এর জায়গায় আমার এখানে -3 আসছে। তো এখানে আর প্লাস দেওয়ার কোনো মানে নাই, তাহলে আমি এখানে লিখে দিব তোমার -3। ওকে, তারপর তোমার এখানে কত আসছে বলো, এই সি এর জায়গায় আসছে তোমার কাছে 2 আসছে এখানে। ওকে, এটা আসছে। সো এইটুকু আশা করি আমরা জিনিসগুলো এখানে সবাই বুঝতে পারছি। তাহলে চলো আমরা এবার ইন্টিগ্রেশনে যাই। আমরা নেক্সট পৃষ্ঠায় চলে যাই। আসো, নেক্সট পৃষ্ঠা আমাদের কী করতে হবে, এই পুরো জিনিসটাকে ইন্টিগ্রেশন করতে হবে, রাইট? তাহলে চলো আমি কপি করে আনি এটাকে। ইন্টিগ্রেশন খুবই সহজ, ইন্টিগ্রেশনটা কঠিন না। তো এটাকে হচ্ছে আমার ইন্টিগ্রেশন করা লাগবে ডিএক্সের সাথে। ওকে, সো আমি তো এখন অলরেডি এটাকে তো ভেঙে ফেলছি, এটাকে তো ভেঙে আমি এটা পাইছি। তাহলে তো এটাকে কপি করে আনি, আমি এটাকে কপি করলাম, এখানে আনলাম, আর এখানে তাহলে তুমি একটা ব্র্যাকেট কমপ্লিট করে দাও, আর এখানে ডিএক্স লিখে দাও। ওকে, তাহলে এবার দেখো, এবার তুমি কি পাচ্ছ, আমি চলো প্রথমে এটাকে আগে আলাদা করে লিখি, পরে এটাকে আলাদা করে লিখি, এরপর এটাতে একটাই আছে। ওকে, তাহলে এখানে আমি 5 লিখতে পারি, ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স। প্রথম যদি 5xটাকে আমি যদি আলাদা করে লিখি তাহলে এখানে পাচ্ছি আমি x² + 1 পেয়ে যাচ্ছি, রাইট? তারপর তোমার এখানে কি পেয়ে যাচ্ছ ভাই, তোমার এখানে পেয়ে যাচ্ছ -3টাকে তুমি বাইরে নিয়ে আসো, তাহলে dx ডিভাইডেড বাই তুমি এখানে পেয়ে যাচ্ছ x² + 1 পেয়ে যাচ্ছ, x² + 1 পেয়ে যাচ্ছ। আর এখানে 2টাকে তুমি যদি বাইরে নিয়ে আসো, অথবা 2x সহ রাখো, কারণ একটু পরে তোমার দেখবে 2x-এরও কাজ আছে, dx করো, আর তোমার এখানে x² + 1 এর হোল স্কোয়ার পেয়ে যাচ্ছ, 1 এর হোল স্কোয়ার। এবার এগুলোর ইন্ডিকেশন তো খুবই সহজ ভাই, কীভাবে করবো আমরা এটাকে দেখো। এটাকে যদি নিচেরটাকে যদি আমি ডাইরেক্ট রেজাল্ট লিখতে চাই, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কিন্তু 2x আসবে, তাহলে এটা 2 লাগবে এখানে। তাহলে এটা 5/2 নিয়ে আসো, এখানে এটা 2x dx লিখে দাও, আর এখানে তুমি x² - x² + 1 লিখে দাও। আর এটা তো সরাসরি ফর্মুলায় আছে, tan ইনভার্স x। আর এটার জন্য যেটা করতে হবে তোমাকে, তুমি একটা কাজ করো, ধরি x² + 1, এটাকে তুমি z ধরে নাও। তাহলে কী হবে, এখানে এই 2x dx করলে তুমি dz পেয়ে যাবা। তাহলে এখানে 2x dx এর জায়গায় তুমি dz লিখতে পারো, আর এই জায়গাটা তুমি লিখতে পারো x + 1কে তুমি z ধরে নিছো, তাহলে z² লিখতে পারো, রাইট? তাহলে এবার তো সহজ ইন্টিগ্রেশন, 5/2 এখানে নিচেরটাকে করলে উপরেরটা পাচ্ছ, তাহলে এটা আনসার কত হবে, ln অফ নিচেরটা ln অফ x² + 1 হবে -3 tan ইনভার্স x হবে, প্লাস এটাকে লিখতে পারো চাইলে z ইনভার্স 2 dz। এতটুকুর আনসার অলরেডি আমার চলে আসছে। আর এটাকে যদি তুমি ইন্টিগ্রেশন করো তাহলে -2 + 1 হবে, কারণ x⁴n + 1 হয়, আর যা পাওয়ার পাইছো এখানে তা দিয়ে ডিভাইড হবে, প্লাস c হয়ে যাবে, রাইট? তাহলে এতটুকুতে আনসার চেঞ্জ হচ্ছে না কোনো, খালি -2 + 1 না, তাহলে এখানে একটা মাইনাস চলে আসবে আগে, আর এটা z ইনভার্স 1 থাকবে, তাহলে সেটাকে আমরা 1/z লিখতে পারি। এখানে আমরা লিখতে পারি 1/z প্লাস c, আর এরপর হচ্ছে আমরা জেডের জায়গায় জেডের মানটা বসা দিতে পারি, তাহলে সেটাই হচ্ছে আমার এখানে আনসার কমপ্লিটলি। কেমন? তাহলে এখানে 5/2 ln এটা আসছে, তাহলে চলো জেডের জায়গায় জেডের মানটা আমরা বসাই দিই, তাহলে 1/x² + 1, আর এখানে প্লাস c। সো এটাই হচ্ছে আমার এখানে আনসার। কেমন? তো আমরা চমৎকার ওয়েতে একটা কঠিন অঙ্ককে আমরা সহজ মানে আমরা সলভ করে ফেলছি।
আশা করি আমরা সলিউশনটা সবাই বুঝতে পারছি কীভাবে হচ্ছে আমরা অঙ্কটাতে অগ্রসর হয়েছি। তো ওইগুলো প্র্যাকটিস করবো ভালো করে বারবার, তাহলে দেখবে অঙ্কগুলো তোমার কাছে ইজি হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে আমার এখানে আনসার। তাহলে চলো আমরা নেক্সট অঙ্কে যাই। আসো এখানে নেক্সট অঙ্কে আমার কী বলছে এখানে, আমরা চলো নেক্সট অঙ্কে যাই। ওকে, তাহলে আমরা অলরেডি ওই যে 5 এটা লাস্ট অঙ্ক আছে আমাদের আংশিক ভগ্নাংশ নিয়ে। চলো আমরা এই ম্যাথটা করে ফেলি। আসো সো চলো এটাকে আমি কপি করলাম, এখানে আনলাম, নেক্সট পেজটা নিয়ে যাই। আসো এটাকে আমরা ওকে চলো এটাকে আমরা সলভ করি। এখানে দেখো এই অঙ্কটার সাথে কিন্তু এই যে এখানে আমরা যেটা ম্যাথ করছি কোথায়, এইটা এটার সাথে ডিফারেন্স আছে। কী ডিফারেন্স? এখানে এক্স স্কোয়ার ছিল, এখানে এক্স ছিল, আর এখানে তুমি দেখো এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ার আছে। অর্থাৎ তুমি যদি এটাকে যদি জেড ধরেও নাও তাহলে কিন্তু কোনো লাভ নাই। আগে কিন্তু জেড ধরলে কিন্তু অঙ্কটা সহজ হয়ে গেছিলো, কিন্তু এইবারে তুমি যদি জেড ধরে অঙ্কটা করো তোমার আসলে কিন্তু কোনো লাভ হবে না। ওকে, সো তোমাকে নর্মাল নিয়ম অঙ্কটা করা লাগবে। তো নর্মাল নিয়ম অঙ্কটা কীভাবে করবো চলো আমি তোমাকে দেখাচ্ছি। আসো তো এমনি অঙ্কটা সহজ। এখানে দেখো নিচে উপরে আছে এক্স স্কোয়ার, নিচে আছে কিন্তু সর্বোচ্চ পাওয়ার এক্স টু দি পাওয়ার 4, তাহলে নিচে কিন্তু সর্বোচ্চ মানে নিচে কিন্তু পাওয়ার বেশি। সো এটাকে আমরা নর্মাল নিয়মে তাহলে ভাঙতে পারি। তাহলে আমরা যদি এটাকে সলিউশন করি তাহলে এখানে আমার কি আসবে, এখানে আমার কাছে আসবে, দাঁড়াও দেখো আমরা এখানে লিখবো আগে এখানে এই যে এটাকে ভাঙলে আমরা কী পাচ্ছি দেখো, এখানে আমার কাছে কী দেওয়া আছে, আমার কাছে উপরে দেওয়া আছে তোমার এক্স স্কোয়ার, নিচে দেওয়া আছে আমার কাছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাইলে যদি আমি ফার্স্টে এটাকে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার আকারে ভাঙি, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার আকারে যদি ভাঙি, আমি কিন্তু চাইলে এটাকে লিখতে পারবো এক্স প্লাস বি। আবার যদি আমি এখানে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার আকারে ভাঙি, বি তো কনস্ট্যান্ট এগুলা, আর এখানে তাহলে আমরা লিখতে পারবো সি এক্স প্লাস ডি লিখতে পারবো। কেমন? তাহলে এখান থেকে আমার মেইন চ্যালেঞ্জটা কি, আমার এখানে এ বি এবং সি ডি এর মান বের করতে হবে। এটা তো খুবই সহজ, সহগ সমীকরণ আমরা ইজিলি করে ফেলতে পারবো। তাহলে চলো আমরা একটা কাজ করি, আগে আমরা এই জিনিসটা দ্বারা আমরা উভয়কে গুণ করি। তো গুণ করলে এখানে বাম পাশে এক্স স্কোয়ার থাকবে, এখানে কি থাকবে, এখানে এক্স প্লাস বি, এখানে থাকবে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তো কাটাকাটি যাবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকবে, আর এখানে থাকবে তোমার সি এক্স প্লাস ডি, এখানে থাকবে তোমার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে আমরা পাশে লিখে দিই, এখানে কী করছি আমরা উভয় পক্ষে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার দ্বারা গুণ করে পাই, গুণ করে পাই। ওকে ওকে ভাই, তাহলে আমরা যদি এবারে এটাকে একটু করে এক্সপান্ড করি তাহলে আমরা কী পাচ্ছি দেখো, এখানে এক্স স্কোয়ার পাবো, আর এখানে পাবো আমরা এ এক্স কিউব আসবে, এ এক্স বি স্কোয়ার আসবে, প্লাস এই যে দেখো এ এক্সের সাথে এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউব আসছে, আর এ এক্স বি স্কোয়ার আসছে, তারপর এখানে আসছে বি এক্স স্কোয়ার আসবে, বি এক্স স্কোয়ার আসবে, আর এখানে আসবে বি বি স্কোয়ার, আর এখানে কি আসবে সি এক্স কিউব আসবে, ফার্স্টে সি এক্স এ স্কোয়ার আসবে, তারপর তোমার এখানে কত আসছে ভাই, প্লাস ডি এক্স স্কোয়ার আসছে, ডি এ স্কোয়ার আসছে এখানে। কেমন? তাহলে আমরা যদি এ বের করতে চাই তাহলে আমাদের এখানে কি করতে হবে, দেখো এখানে আমাদের চারটা জিনিস আছে, এ বি সি এবং ডি, আমাদের এই চারটা জিনিস তোমার এখানে বের করতে হবে। তো আমরা তাহলে কীভাবে করতে পারি, আমরা আগে তাহলে একটা কাজ করে আসো, এক্স কিউবের সহগ সমীকৃত করি। আসো এক্স কিউবের সহগ সমীকৃত করে কিন্তু আমরা অনেক কিছু বের করে ফেলতে পারি, অথবা আরেকটা কাজ করতে পারি আমরা এখানে। আচ্ছা চলো আগে এক্স কিউবের সহগ সমীকৃত করি, আমরা চলো আগে এটাকে 1 নং সমীকরণ নাম দিই। কেমন? তাহলে এখানে আমরা লিখতে পারি 1 নং ইকুয়েশনে এক্স কিউবের সহগ সমীকৃত করে পাই, সহগ সমীকৃত করে পাই। কী পাবো বলো তো, বাম পাশে কি এক্স কিউবের কোনো সহগ আছে? নাই, তাহলে বাম পাশে 0, ডান পাশে দেখো একটা এ আছে একটা, আবার তোমার একটা সি আছে একটা এক্স কিউবের সহগ, তাহলে এখানে পাচ্ছে এ প্লাস সি। আবার আমরা এখানে 1 নং ইকুয়েশনে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে কত পাবো দেখো, 1 নং ইকুয়েশনে আমি যদি কোনো কারণে এ বি সি ডি এর মান বের করতে পারি তাহলে আমার অঙ্কটা শেষ, অঙ্ক কমপ্লিট। কেমন? অঙ্ক সহজের পরে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করলে কিন্তু বাম পাশে কিন্তু একটা এক্স স্কোয়ার আছে, তাহলে বাম পাশে এক্স স্কোয়ারের সহগ কত 1, কারণ এক্স স্কোয়ারের সাথে কিছু নাই মানে এক্স স্কোয়ারের সাথে 1 আছে। আর এখানে দেখো এক্স স্কোয়ারের সহগ কত, একটা বি একটা তোমার ডি, তাহলে বি প্লাস ডি। তাহলে এরপরে আমরা সেম 1 নং ইকুয়েশনে যদি এক্সের সহগ সমীকৃত করে পাই, 1 নং ইকুয়েশনে এক্সের সহগ সমীকৃত করে পাই, যেমন
এক্সের সহগ সমীকৃত করে কত পাবো? বাম পাশে কি এক্সের সহগ আছে কোনো? নাই, 0। ডান পাশে দেখো একটা এক্সের সহগ কত আছে? এ বি স্কোয়ার আছে একটা, তারপর এখানে এক্সের সহগ কত আছে? সি এ স্কোয়ার আছে একটা, এখানে আছে এ বি স্কোয়ার এক্সের সহগ, আর এখানে আছে সি এ স্কোয়ার আছে একটা, কেমন এরকম আছে। এরপরে দেখো এখানে, তারপর যদি তুমি যাও তোমার এখানে এই 1 নং ইকুয়েশনে ধ্রুবক পদের সহগ সমীকৃত করে পাই। 1 নং ইকুয়েশনে ধ্রুবক পদের সহগ সমীকৃত করে পাই। ধ্রুবক, আমরা চলি এটাকে একটু এই পাশে নিয়ে আসি ভাই। ধ্রুবক পদের সহগ সমীকৃত করে পাই। ধ্রুবক পদের সহগ সমীকৃত করে কত পাবো আমরা? ধ্রুবক পদ তো বাম পাশে নাই, তাই 0 হবে। এখানে একটা ধ্রুবক পদ আছে বিবি স্কোয়ার, একটা আছে ডি এ স্কোয়ার। ধ্রুবক পদ মানে কি? যার সাথে এক্স থাকবে না সে, বিবি স্কোয়ার, একটা আছে ডি এ স্কোয়ার। এখান থেকে কীভাবে মান বের করবো? এখান থেকে মান বের করা খুবই সহজ। দেখো কীভাবে করবো। এখানে তোমার ফার্স্টে যদি তুমি ইকুয়েশনটা লক্ষ্য করো, এখানে তুমি কিন্তু চাইলে এখান থেকে লিখতে পারো যে সি ইকুয়াল টু কিন্তু মাইনাস এ। তাহলে একটা কাজ করি আমরা, এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন নাম দিই, এটাকে আমরা 3 নম্বর ইকুয়েশন নাম দিই আপাতত, এটাকে আমরা 4 নম্বর ইকুয়েশন নাম দিই, এটাকে আমরা 5 নম্বর ইকুয়েশন নাম দিচ্ছি। এখন আমি কিন্তু চাইলে এই 4 নম্বর ইকুয়েশনে সি এর মানটা বসাই কিন্তু আমি এর মানটা বের করে ফেলতে পারি। কীভাবে? আমি যদি এখন 4 নম্বর ইকুয়েশন থেকে দেখি 0 ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস সি, সি এর জায়গায় আমি এখানে মাইনাস এ বসাইতে পারি, মাইনাস এ, আর এখানে কত আছে? এ স্কোয়ার আছে, রাইট? তাহলে এখানে আমরা দেখো, এখানে যদি আমরা এটাকে কমন নিয়ে ফেলি তাহলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকতেছে, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকতেছে, আর এখানে থাকতেছে তোমার 0, রাইট? তাহলে এখান থেকে দেখো এই যে এটাকে যদি আমি কমন নিয়ে ফেলি এখান থেকে, তাহলে এটাকে আমি কমন নিয়ে ফেললে কিন্তু এখানে আমার কত থাকতেছে বলো তো? এখানে এটাকে যদি আমি কমন নিয়ে ফেলি তাহলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকতেছে, আর এটা ইকুয়াল টু 0। ওকে, এটা আসতেছে আমার কাছে। আর তাহলে আমি যদি এখন এর মানটা বের করতে চাই তাহলে আমার এর মানটা কত আসবে? এটাকে যদি ডিভাইড করি তাহলে 0ই থাকবে। ওকে, আর এর মান যেহেতু 0, তাহলে আমরা এখানে যদি তোমার 3 নাম্বার থেকে যদি দেখি, সরি 2 নাম্বার থেকে যদি দেখি, তাহলে সি এর মানটাও কত আসবে? 0ই আসবে। ওকে, কারণ যেহেতু সি ইকুয়াল টু মাইনাস এ। আচ্ছা, তাহলে এখন মেইন চ্যালেঞ্জ হচ্ছে আমার কাছে এখানে এই যে বি এবং ডি এর মানটা বের করা। তাহলে এখানে যখন আমরা বের করার চেষ্টা করি, আসো এটা বের করা খুবই সহজ। একটা কাজ করে আমরা এটাকে ডিলিট করে দিই আপাতত। এখানে দেখো 4 নাম্বার থেকে আমি কি লিখতে পারি? 4 নাম্বার থেকে আমি এখানে ইকুয়েশন না দিয়ে, চলো আমরা একটা কাজ করি। এখানে আসো, আমরা এখানে ডি এ স্কোয়ার ইকুয়াল টু কিন্তু চাইলে লিখতে পারি মাইনাস বি বি স্কোয়ার। এই যে এটাকে আমরা এই পাশে নিয়ে আসছি, তাহলে ডি এ স্কোয়ার ইকুয়াল টু মাইনাস বি বি স্কোয়ার। তাহলে ডি ইকুয়াল টু কত লিখতে পারি আমরা? তাহলে এখানে ডি ইকুয়াল টু লিখতে পারি মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু বি। এইটাকে চলো আমরা 4 নাম্বার ইকুয়েশন নাম দিই। আর এখন চলো আমরা 3 নাম্বার ইকুয়েশনটা নিয়ে কাজ করি। আসো, তো 3 নাম্বার ইকুয়েশনে যদি আমি এখন এই ডি এর ভ্যালুটা বসাই দিই তাহলে কিন্তু আমার বি এর ভ্যালুটা চলে আসবে। তাহলে 1 ইকুয়াল টু বি, আর ডি এর জায়গায় তাহলে চলো আমরা মানটা বসাই দিই। ডি এর জায়গায় হচ্ছে বি স্কোয়ার বাই এ স্কোয়ার, ডি এর জায়গায় কত আছে? এখানে বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু বি আছে এখানে, কেমন? তাহলে যদি তুমি এখানে বিটাকে কমন নিয়ে ফেলো তাহলে কত আসবে? 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে তুমি যদি এখানে লসাগু নাও বি, আর তোমার এখানে লসাগু কত আসবে? দেখো নিচে আসবে তোমার কাছে, এখানে নিচে আসবে তোমার কাছে এখানে কত? দেখো এ স্কোয়ার আসবে, আর এখানে আসবে তোমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর তুমি যদি এটাকে ওই পাশে নিয়ে যাও তাহলে তুমি বি এর মানটা পেয়ে যাবা। তাহলে বি ইকুয়াল তোমার কাছে চলে আসবে এখানে, ওইটা ওই পাশে গিয়ে উল্টাই যাবে, অর্থাৎ বি এর মান চলে আসছে তোমার কাছে এখানে এ স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন যেই মুহূর্তে তুমি বি এর মানটা এখানে পেয়ে গেছো, তুমি কিন্তু ইজিলি চাইলে এখন এই যে ডি এর মানটা বের করে ফেলতে পারো। তাহলে আমরা যদি এখন এখানে যদি 4 নাম্বার থেকে যদি আমরা ডি এর মানটা বের করতে চাই তাহলে ডি ইকুয়াল টু হচ্ছে মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু বি। এটা ছিল না? দেখি তো একটু করে চেক করি। হ্যাঁ, এটা ছিল। আর বি এর মান হচ্ছে তোমার এইটা। তাহলে বি এর মানটাকে চলো আমরা কপি করে নেক্সট পৃষ্ঠায় নিয়ে যাই। তাহলে বি এর মানটাকে আমরা যদি এখানে বসাই দিই, তাহলে আসলে আমরা এখানে বসাই দিই। আসো, তাহলে মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু বি এর জায়গায় আমরা এই বি এর মানটা বসাই দিচ্ছি। তাহলে দেখো এ স্কোয়ার কিন্তু চলে যাবে। তাহলে ডি ইকুয়াল টু কি থাকবে? মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তুমি যদি মাইনাসটা রাখতে না চাও, তোমাকে যখন যেটা করতে হবে এখানে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার লিখতে হবে, কেমন? যদি মাইনাস রাখতে না চাও তাইলে
সমস্যা নেই, এটা রাখলেও সমস্যা নেই, না রাখলেও সমস্যা নেই। তাহলে কিন্তু আমরা এখন এখানে 4টা জিনিসের মান পেয়ে গেছি, ABCDর মানগুলো আমরা পেয়ে গেছি। তাহলে এই জিনিসটা ইকুয়ালটা আমরা এখন লিখবো, আমাদের এখানে এটা ছিল, তাহলে আমরা কপি করলাম, এখানে এটাকে আমরা আনি, তাহলে সুতরাং এটা ইকুয়ালটা, তাহলে আমরা কিন্তু অলরেডি এ এবং সি এর মান আমরা কিন্তু 0 পাইছি। তাহলে যদি আমরা 0 বসাই দিই তাহলে কিন্তু এটা থাকতেছে না, এটা 0 হয়ে যাচ্ছে, এ এবং সি এর মান 0। তাহলে এ এবং সি এর মান যদি 0 হয় তাহলে তোমার একটা সেকেন্ড, আমরা এখানে একটু করে বেশি মুছে গেছে, দাঁড়াও আমি তাহলে চলো একটা কাজ করি। এখানে কিন্তু অলরেডি আমরা কী বেশি দেখো, এখানে কত ছিল x + b ছিল না, কিন্তু এত আমার 0 আসছে, তাহলে উপরে শুধুমাত্র b থাকবে। আর এখানে তো আমার সিটা 0 হয়ে গেছে, তাহলে উপরে শুধুমাত্র d থাকবে। তাহলে এবার বসাই দিয়ে আসো আমরা এখানে, b এর মান তুমি কত পাইছো, এখানে b এর মান পাইছো a² ডিভাইডেড বাই a² ডিভাইডেড বাই a² মাইনাস b², a² ডিভাইডেড বাই a² মাইনাস b², এটা পাইছো তুমি হচ্ছে b এর মান। ওকে, আর এখানে আছে তোমার কাছে কত, x² প্লাস a²। আর এরপরে তুমি এখানে কি পাইছো, d এর মানটা কত পাইছো এখানে তুমি, b² ডিভাইডেড বাই b² মাইনাস a²। আর তোমার নিচে কত আছে এখানে, x² প্লাস b² আছে। চমৎকার, এবার তো অঙ্কটা সহজ, তোমাকে হচ্ছে এই জিনিসটা ইন্টিগ্রেশন করতে বলছে, করি আসি ইন্টিগ্রেশন দিই, এটাকে চলো আমরা নিচে নামাই, আর এখানে চলো আমরা dx লিখে দিই। তাহলে ইকুয়াল টু কত হবে, এখানে দেখো ইকুয়াল টু হবে এইটার জায়গায় আমরা তাহলে এই পুরো জিনিসটাকে বসাই দিব। ওকে, এই পুরো জিনিসটাকে আমরা বসাই দিলাম, এখানে ব্র্যাকেট দিয়ে দাও, আর এখানে dx লিখে দাও। তাহলে প্রথমে তো এতটুকু অংশ তো কনস্ট্যান্ট, তাহলে এটার জন্য আমি এটাকে বাইরে নিয়ে আসতে পারি। তাহলে এখানে কি থাকতেছে দেখো, আমি কিন্তু a² ডিভাইডেড বাই প্রথমটার জন্য a² মাইনাস b²কে আমি বাইরে নিয়ে আসতে পারি, a² মাইনাস b²কে আমি বাইরে নিয়ে আসতে পারি। তাহলে এখানে থাকতেছে, উপরে থাকতেছে তোমার dx ডিভাইডেড বাই নিচে থাকতেছে তোমার x² প্লাস a², আর প্লাস এখানে দেখো আমরা কিন্তু চাইলে এই যে b² মাইনাস b² ডিভাইডেড বাই b² মাইনাস a²টাকে বাইরে নিয়ে আসতে পারি। তাহলে তোমার এখানে থাকতেছে dx ডিভাইডেড বাই x² প্লাস b² থাকতেছে। তো এটা তো সরাসরি সূত্রই আছে এই যে তোমার tan ইনভার্সের, রাইট। তাহলে এখানে কি পাবা, a² ডিভাইডেড বাই a² মাইনাস b² পাবা। এটা সূত্র কত, a² প্লাস x² এর 1/a tan ইনভার্স x/a, এটা সূত্র হচ্ছে 1/a tan ইনভার্স x/a। আর এখানে এই জিনিসটা পাই যাবা, আর এটা সূত্র আছে সরাসরি এটাকে b² প্লাস x², তো তাহলে এখানে কত হবে 1/b tan ইনভার্স x/b হবে, রাইট। তাহলে এখান থেকে দেখো এই এটা কাটাকাটি করে দাও একটা একটা, তাহলে তোমার এখানে থাকবে a, আর এখানে থাকবে a² মাইনাস b², এখানে থাকবে tan ইনভার্স x/a প্লাস একটা b কাটাকাটি করে দাও, তাহলে তোমার এখানে থাকবে b ডিভাইডেড বাই b² মাইনাস a², tan ইনভার্স x/b থাকবে প্লাস একটা c থাকবে, যেহেতু ইন্টিগ্রেশনের জন্য উঠে গেছে। সো এইটা হচ্ছে তোমার এখানে আনসার। দেখো আমরা কিন্তু আংশিক ভগ্নাংশের যত টাইপের ম্যাথ হইতে পারে, যত কঠিন টাইপের ম্যাথ হইতে পারে, আমরা কিন্তু সবগুলোই করার চেষ্টা করছি। তো আমি আশা করতেছি তোমরা অঙ্কগুলো এখানে ভালো করে বুঝতে পারছো। ওকে, এটা হচ্ছে আমার আনসার। তো আজকে আসলে আমাদের সময় নেই, সময় থাকলে হচ্ছে আমরা এগুলো করাই দিতাম, এগুলো আমরা নেক্সট দিন করাবো, ঠিক আছে, এগুলো আমরা নেক্সট দিন করাই দিব। আমরা আরও কিছু ম্যাথ আমরা আজকে আসলে নতুন টাইপ শুরু করতে পারতেছি না, সময় না থাকার কারণে, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত ভাই। তো প্রথমে বলে রাখি, আমরা যদি তুমি পিডিএফগুলো যদি চ্যাপ্টার ওয়াইজ প্রিন্ট করতে চাও, তুমি হচ্ছে আমাদের একজন মডারেটর আছে যার নাম হচ্ছে আবু তালহা, তাকে নক দিতে পারো, এই নাম দিয়ে সার্চ দিলেই হবে। তো ও তোমাকে হচ্ছে যে ভাই একদম সবচেয়ে কম খরচে পিডিএফগুলো প্রিন্ট করে দিবে, সবচেয়ে কম খরচে, এটা তোমার সময় বাঁচবে আসলে, ঠিক আছে, তুমি ওর কাছে নক দিতে পারো। ওকে, তাহলে চলো আমরা প্রথমে বলে রাখি, আমার কোনো পেইড বেচ নাই ভাই, নো পেইড বেচ। তুমি চাইলে পার মান্থ আমাকে 150 টাকা পে করতে পারো যদি তুমি চাও, তাইলে কোনো জোর জবরদস্তি নেই ভাই, তবে এটা পে করলে আমার অনেক বেশি হেল্প হবে। এইসব নাম্বারে পাঠাতে পারো তুমি, তবে একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ এইসব নাম্বারে কল করিও না, প্লিজ ডোন্ট কল। যদি তোমার কোনো কিছু জানতে ইচ্ছা করো, তুমি ফেসবুক গ্রুপে পোস্ট দিতে পারো। আজকে এই ভিডিও ভালো লাগলে ভিডিও তুমি লাইক করতে পারো, ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, আর আমার ইউটিউব চ্যানেল নতুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো। তাহলে সবাই ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম।